একদম ঠিক টাইমে চলে আসলাম ভাইয়া। আজকে আমরা এখন থেকে চেষ্টা করব রুটিন মেনটেন করার ক্লাসের। উজ্জ্বল ভাইয়ের মতো একদম ঠিক টাইমে চলে আসবো আমরা। মডেল কাকে পড়ায়? চলে গেছে নাকি? কাকে পড়ায়? চলে গেছে। আচ্ছা, আমরা জাস্ট 30 সেকেন্ড পরেই ক্লাসে আসতেছি। স্টুডেন্টরা জয়েন করতে থাকতো ততক্ষণ, তাই না? ফারহানা পারভিন এই আইডি থেকে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তখন তোমাদের নামগুলো বলতে থাকি আমি। জিসান, অনিকেত, আচ্ছা এই তো ভাইয়া ভালো আছি। মিথিলা ফারজানা, আফরোজা আহমেদ, আমিরা, তোমরা সবাই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ফরিদুজ্জামান, একাব্বার, আব্দুল্লাহ আল মামুন, দীপ্ত, রিয়জন আহমেদ দেখছো, হাসিব রহমান, কাউসার আহমেদ, সুদীপ্ত সরকার, মেহজাবিন সরকার, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া সবাইকে। প্রান্ত মণ্ডল, আদাব ভাইয়া। মাহমুদ হক, সৌরভ হাসান প্রেম, আবদুল্লাহ, নসীন আঞ্জুম, লাবণ্য, রনি ইবনে, খালিদ মাহমুদ আকিব, সুদীপ্ত সরকার, তন্ময়, ফরিদুজ্জামান। আমি নামগুলো বলি তাই না, সময় সবাই জয়েন করতে করতে আর কি। আচ্ছা, হাসিব রহমান স্যার আপনি কই? দেখা যায় না যে পর্দার আড়ালে কেন? আসতেছি ভাই, পর্দার সামনে আসবো একটু পরেই। অনিকেত ভাই আমার কমেন্ট পড়লো, আচ্ছা থ্যাংক ইউ ভাই। আচ্ছা থ্যাংক ইউ, তোমাদের সবার কমেন্টই পড়ছি ভাই, সময় পেলাম যেহেতু। নয়নউদ্দিন ক্লাস দেখছো, থ্যাংক ইউ। ইমরান, জোবায়েদ, নসীন আমজুন, লাবণ্য, জাকারিয়া হোসেন, জুবায়ের আহমেদ, রুহুল আমিন, ফারিয়া, জুবাইদ আল মাহমুদ, নাহিদ হাসান, আমিরা, অন্তরিকা, হাবিবুর রহমান, তাসনিম রিবা, কারিমা খাতুন, গালিব হাসনাইন, নিশাদ জাহান, সানজিদা ইসলাম, তাইবা ইসলাম, ফাহমিদ ফারহান, রুবায়েত, জাহিদ হাসান, জাহিদ, মুনতাসির রহমান, সানজিদা। অনেকগুলো স্টুডেন্ট ক্লাসে আমাদের জয়েন করে ফেলেছে। সুদীপ্ত সরকার অল ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া, মানে চাচ্ছ ক্লাস শুরু করি, এই তো থ্যাংক ইউ সো মাচ। মানে কোনো একটা বক্তা যখন বক্তৃতা দেয়, বুঝছো, যার বক্তৃতা শুনতে যখন ভালো লাগে না তখন দেখবা কিছু দর্শক কিন্তু দর্শক সারি থেকে হাততালি দেয়, মানে বুঝাই যেতে আপনার বক্তৃতা খুব সুন্দর হয়েছে, আপনি এখন মঞ্চ ত্যাগ করুন আর কি। থ্যাংক ইউ ভাই, আমরা শুরু করবো আর কি এখনই। রেজওয়ান হক, ভালো আছি ভাইয়া। জাকারিয়া হোসেন ভাইয়া, আচ্ছা জাকারিয়া হোসেন ভাইয়া কোনোদিনও আপনি আমার নামটা বলেননি, কষ্ট ভাই। যে ভাইয়া জাকারিয়া বললাম, কোনোদিন না বলে যে এখন কি করে বললাম ভাইয়া? পরিদাম শুরু করেন ভাইয়া। আচ্ছা 173 জন এসছে না, একটু 200 পার হোক স্টুডেন্ট। হ্যাঁ, যেহেতু ওই গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করবো না, একটু পরে তারা ক্লাসে জয়েন করে আবার ওইটা বুঝতে পারবে না ভাইয়া, বুঝছো? ওকে, 180 জন এসছে না, মোটামুটি 200 পার হলে আমরা ক্লাস শুরু করে দেব। শ্রাবণী, যত কষ্ট করে নাম লিখছো ভাইয়া, কেমনে নাম বলবো বলো? শ্রাবণী, শীর্ষন্তী, অমৃতা, আদাব ভাইয়া, আদাব। আরিফা আক্তার, আলভিনুর এসছ, ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, আলভিনুর তো মেডিকেল ব্যাচে তাই না? তাই তো ভেবেছিলাম যে ইঞ্জিনিয়ারিং ব্যাচে ছিল না যে। মুরাদ মেহফুজ, কেমন আছেন ভাই? এই তো ভালো। 194 জন এসছে, আর 6 জন ক্লাসে আসলে আমরা ক্লাসটা শুরু করব। আলভিনুর, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কৃষ্ণা প্রামাণিক, আদাব ভাইয়া। ওকে, 201 জন চলে এসছে, আমরা এখন ক্লাসটা শুরু করে দিতে পারি। ওকে, আচ্ছা তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছো যে ভাইয়া তৃতীয় অধ্যায়টা কবে শুরু করবেন? খুব বিরত লেগে গেছে না অর্গানিক কেমিস্ট্রি করতে? সেই কতদিন থেকে অর্গানিক কেমিস্ট্রি চলছে, তাই না? হ্যাঁ স্বাভাবিক, এটা রেগুলার তো কোরমা পোলাও খাইতেও ভালো লাগে না। মোটামুটি আর একটা বা দুটা ক্লাস হয়তো ঈদের আগে আমি তোমাদের নিব, তারপর আবার ঈদের পর থেকে ক্লাস নিব। তো আমরা ঈদের আগে অর্গানিক কেমিস্ট্রিটাই মোটামুটি পড়বো, তাহলে আমরা একটা সাইজে রাখতে পারবো অর্গানিক কেমিস্ট্রিকে। আর ঈদের পর আমরা শুরু করব পরিমাণগত রসায়ন। আমি কনফিডেন্ট অর্গানিকের চেয়েও বেশি এনজয় করবা তোমরা পরিমাণগত রসায়নের অঙ্কগুলো করতে। ওকে, যেমন স্টুডেন্টরা এটা যেমন বলে যে জুয়েল ভাই অর্গানিক কেমিস্ট্রি মোটামুটি ভালো পড়ান, তেমনই পরিমাণগত রসায়নের কিন্তু একটা আছে রিমার্ক এরকম ভাই, বুঝছো? তো আমি তো প্রথম অধ্যায় দিয়ে শুরু করতে চেয়েছিলাম, যেহেতু তৃতীয় অধ্যায়ের 2টা ক্লাস তোমাদের ইউটিউবে আছে। হ্যাঁ, তোমরা একটা কাজ করতে পারো, ঈদের মধ্যে কাজটা করবা।
ইউটিউবের ক্লাস দুটো, একটা ক্লাস হচ্ছে 1 ঘন্টা 2 মিনিট বোধহয়, আর একটা হচ্ছে প্রায় 1.5 ঘন্টা। তো ক্লাসগুলো একটু দেখো, যতটুকু বুঝতে পারো ভালো, না পারলে তো আমি ক্লাস অবশ্যই বুঝাবো। আজকে আমি ইঞ্জিনিয়ারিং ব্যাচে সলভ দেওয়ার সময় জানো ওদের অ্যাডমিশন টেস্টের বেশ কিছু প্রশ্ন এসছে যেগুলো ভুলভাল, কিন্তু আমি তোমাদের মোলারিটি নিয়ে যে আলোচনা করেছি ইউটিউবে, ওখানে কিন্তু ঠিকঠাক আলোচনা করা আছে, এই জন্য ওইগুলো একটু তোমরা দেখবা। আরেকটা কথা তোমাদেরকে বলি, আমি তোমাদের গ্রুপে দেখলাম এটা পোস্ট দেখলাম তোমাদের উজ্জ্বল ভাইয়ার। তোমাদের উজ্জ্বল ভাই তো আসলে অধ্যায়ভিত্তিক পড়াচ্ছে, যেমন তোমাদের এখন বহুপদীটা বোধহয় উনি শুরু করছেন, এরপর শুরু করবে সরলরেখা। তোমরা যারা ফার্স্ট ইয়ার উজ্জ্বল ভাইয়ের কাছে পড়ো নাই বা ধরো পড়েছ ভুলে গেছো, আসলে তোমরা দেখবে তোমার ফোনে 200 টাকা কিন্তু উজ্জ্বল ভাইটা জাস্ট নামমাত্র ফি নিচ্ছে ভাই, বুঝতে পারছো, এটা কিন্তু কিছুই না। বা 500 টাকা, এগুলো কিন্তু আজকাল কিছু নেই। 500 টাকাতে ক্লাস করবা তুমি প্রায় 20-25টা, 200 টাকাতে হয়তো বা ক্লাস করবা প্রায় 10-15-20টা। তো যদি এই অধ্যায়গুলোতে তোমাদের প্রবলেম থাকে বা যারা উজ্জ্বল ভাইয়ের কাছে হয়তো পড়ো নাই, তোমরা অবশ্যই 200-500 টাকা কোনো বিষয় না, তোমরা এই টাকাগুলো পে করে তোমরা ভর্তি হয়ে নিও। আমি তোমাদেরকে বললাম, তোমরা আমাকে পরবর্তীতে ফিডব্যাক দিবা ভাইয়া যে এই 500 টাকা বা 200 টাকা ভাইয়া জলে যায়নি, তোমাদের কাজে লেগেছে। তোমরা অবশ্যই এই কাজটা করো ভাই। আসলে কি জানো, জীবনের সব সুযোগ তো সবসময় আসে না। অ্যাডমিশন টেস্টে যখন তুমি যাবা, একবার না পারিলে দেখো শতবার। আমি তো তোমাদেরকে কতগুলো প্রায় বলি, আমি এই যে গত বছর যখন একটা ফাইল দিয়েছিলাম অ্যাডমিশন স্টুডেন্টদের, একবার না পারিলে দেখো শতবার, আমি শতবারের উপর একটা ক্রস চিহ্ন দিয়েছি, যে এগুলো আগের যুগের কথা। একবার না পারলে দেখো শতবার। এখন বেশিরভাগ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু ভাই একবারই সুযোগ, শতবার দেখার কোনো সুযোগ নাই। সামান্য এই 200 বা 500 টাকার জন্য তোমার সেই সুযোগটা যেন হাতছাড়া না হয়ে যায়। দেখা যাচ্ছে এমন একটা প্রবলেম তোমার থেকে গেল যেটা তোমার অ্যাডমিশন টেস্টে গিয়ে আসলে কাজে লাগতো। আমি আমার ব্যক্তিগত জীবনে ভাই কাজটা কিন্তু সবসময় করি, আমি কোনো ফুটো রাখি না। সামান্য ফুটো থাকলেই ওইটা ফিল আপ করার চেষ্টা করি। এই যে তোমরা আমাকে, আমি এখনো প্রতিনিয়ত রুমে পড়ি ভাই, জানো তোমরা ছোট্ট একটা প্রবলেম বললো, এই যে সাব্বির আমার সামনে বসে আছে, ওর সামনে বলতেছে আমি অফিসে থাকি, বাসায় থাকি, আমি কিন্তু সারাক্ষণ পড়ি। কারণ হচ্ছে যদি ছোট্ট একটা প্রবলেম আমার থেকে থাকে, সেটাও যেন আমি সলভ করে ফেলি আর কি, আমি রাখি না। তাই অবশ্যই যেহেতু অনলাইনের সুযোগটা পেয়ে গেছো, অফলাইনে হলে বাস্তবে তার এতগুলো ব্যস্ত উজ্জ্বল ভাই দিতেও পারতো না, বা তোমরা হয়তো এতগুলো ক্লাস করতেও না। এখন টাইম পাচ্ছ, রুমে বসে আসো, তোমরা অবশ্যই এই যে 200 টাকা বা 500 টাকা পে করে যে বহুপদী বোধে শুরু করছে, এরপর সরলরেখা শুরু করবে, এই যে সামান্য নামমাত্র পেমেন্ট দিয়ে উজ্জ্বল ভাই যে অধ্যায়গুলো তোমাদেরকে পড়াচ্ছে, বা তোমরা অবশ্যই ভাই এই কোর্সটা করবা। তোমার কি একটা কমেন্ট করছো, আলভিনুর শ্রীদাম কুমার, আমার ইচ্ছা মেডিকেল, কিন্তু টাইম ঠিক রাখার জন্য ইঞ্জিনিয়ারিং ক্লাস করতে হচ্ছে। না আলভিনুর, তুমি তো ভাই মেডিকেলেই ক্লাস করছো, তুমি ইঞ্জিনিয়ারিং ক্লাস করো নাই তো, কিন্তু কি বোঝাচ্ছ? ওকে, যেমন আজকে জানো, আজকে কিন্তু আমি তোমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে 20 মিনিট পর ক্লাস শুরু করেছি, ওদের স্ট্যাটাস দিয়েছি আমি যে 20 মিনিট পর। আজকে ভোর 6:30টায় ঘুমিয়েছি আমি, সারা রাত ধরে ওদের পোস্ট ব্যাংকের কাজটা করেছি, 6:30টায় ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে দেখি 11টা বেজে গেছে অলরেডি। আমি আবার ঘুম থেকে উঠে আগে একটা স্ট্যাটাস দিলাম যে ভাই 11:20 আমি ক্লাসে আসতেছি। তো এটা সব সময় মাথায় রাখবা, কোনো জায়গায় কোনো সিদ্ধ রাখবা না। আমি আশা করি তোমরা আমার গ্রুপে যারা এই যে প্রায় 1100 আপ স্টুডেন্ট আসো, তোমরা যারা উজ্জ্বল ভাইয়ের কাছে পড়ো না বা পড়োনি, বা তোমরা হয়তো ভর্তি হও, অবশ্যই এই 200 টাকা পে করে বহুপদী মানে যে সুযোগগুলো তোমরা এভাবে অধ্যায়ভিত্তিক পাবা, সবগুলোই আশা করি গ্রহণ করবা, তোমাদের কাজে লাগবে। এখানে আমার কোনো স্বার্থ নাই, উজ্জ্বল ভাই আমাকে 1 টাকা দিবেও না কিন্তু, হ্যাঁ, যে তোমাদেরকে আমি অ্যাডভার্টাইজ করতেছি এই জন্য, জাস্ট আমি দেখছি যে তোমাদের জন্য। এবং আমি কালকে তো উজ্জ্বল ভাইয়ের কাছে ছিলাম, দেখলাম সারাক্ষণ কিন্তু স্টুডেন্টরা বিকাশ করছে 200 টাকা 500 টাকা, এটা জাস্ট নাম মাত্র, এটা কিছু না। অনেকের বিকাশ এমনি 200 টাকা পড়ে থাকে, ঠিক আছে? তোমরা অবশ্যই এই কোর্সগুলো করে নিবা। ও আব্দুল হামিদ লিখছো বহুপদীর আজকে প্রথম ক্লাস। হ্যাঁ, তোমরা যারা ক্লাসটা মিস করেছো অসুবিধা নাই, তো গ্রুপে ক্লাসটা থেকে যায়, এখনো তোমরা ক্লাসটাতে জয়েন করতে পারো। জয়েন করলে ক্লাস তো গ্রুপে থেকেই যাবে, দেখে নিলা, পরের ক্লাসগুলো লাইভ করলা। ও আচ্ছা, আলভিনুর অফলাইন ক্লাস ইঞ্জিনিয়ারিং আর অনলাইন ক্লাস মেডিকেল, আচ্ছা অসুবিধা নাই, আবার তো ক্লাস তোমরা করবা। ওকে, আমরা তাহলে আমাদের কেমিস্ট্রি শুরু করি। ওকে, শুরু করছি। তো আমি গতকালকে তো দেখছো তোমরা যারা 22 তারিখের ক্লাসটা মিস করেছো, দেখো আমি কিন্তু ভাই প্রচন্ড মন খারাপ হয়েছিল 22 তারিখে, স্টুডেন্ট ক্লাস কেন করবে না, প্রবলেম থাকলে পরে করবে, ঠিক আছে, আমি এই জন্য ডিলিট করে কিন্তু আমাকেই নিজেকে আবার পরিশ্রমটা করতে হয়েছে। কালকে ক্লাসটা আমি আবার নিয়েছি তোমাদের গ্রুপে।
তো যাক, দেখো তোমরা আমাকে দু একজন জিজ্ঞেস করছো, তোমাদের কনসেপ্ট বুকে দেওয়া আছে মিথাইল গ্রুপ তো ভাই অর্থ প্যারা নির্দেশক, তাহলে মিথাইল টোলুইন থেকে আপনি মেটাজাইলিন কি করে তৈরি করলেন? সব প্রবলেম আমরা সলভ করব। বললাম না যে ঈদের আগ পর্যন্ত আমরা অর্গানিকই করব, ঈদের পর আমরা শুরু করব পরিমাণগত রসায়ন। তো আসতে সেটাতে আসবো আমরা। তো এই যে ভাই টোলুইন, মাথায় রাখবা টোলুইনকে যদি আমরা তীব্র জারক দ্বারা জারিত করি, তীব্র জারক মানে কি? এই যে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট, মাথায় রাখবা এটা তোমরা অর্গানিক কেমিস্ট্রি বলে কোনো কথা নাই। কেমিস্ট্রিতে কিছু কিছু জিনিস তো তোমাকে মনে রাখতেই হবে। সেটা হলো কি, এই যে এইটা দ্বারা যখন আমরা জারিত করব তীব্র জারক দ্বারা, তখন এখানে তৈরি হবে ভাই আমাদের বেনজোইক অ্যাসিড। আর এটা ভেঙে বেনজোইক অ্যাসিড প্লাস পানি, সমতা কোনো বিষয় না, এখানে 3 দিলেই তো সমতা হয়ে গেল, তাই না? ওগুলো কোনো বিষয় না, আমরা তো তীর চিহ্ন ব্যবহার করছি। এটা খুব সহজ যে টোলুইনকে যদি আমরা তীব্র জারক দ্বারা জারিত করি তাহলে বেনজোইক অ্যাসিড উৎপন্ন হয়। তো তোমাকে যদি কেউ বলে ইথাইল বেনজিনকে যদি আমরা তীব্র জারক দ্বারা জারিত করি, তাহলে কি উৎপন্ন হবে? আমি তোমাদের এর আগের যে বুধবার যে যারা সরাসরি ক্লাস করেছ, ওকে দেখো ভাই, সেইটা হচ্ছে যে এইটাকে জারিত করলে কি উৎপন্ন হবে। তোমরা অবশ্যই মাথায় রাখবা বেনজিন বলয়, এর সঙ্গে যে সরাসরি কার্বন থাকবে, সেই কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে, সেটা সম্পৃক্ত হোক বা অসম্পৃক্ত হোক না কেন, এটাকে আমরা বেনজাইলিক হাইড্রোজেন বলে থাকি। কি বলে থাকি হাইড্রোজেনটাকে? বেনজাইলিক হাইড্রোজেন। বেনজিন বলয়ের সাথে যে কার্বন থাকবে তার সাথে যদি হাইড্রোজেন থাকে, বেনজিন বলয়ের সাথে যে কার্বন থাকবে তার সাথে যদি হাইড্রোজেন থাকে, সেই হাইড্রোজেনটাকে বলি আমরা বেনজাইলিক হাইড্রোজেন। তো মাথায় রাখবা বেনজাইলিক হাইড্রোজেন ঘটিত কোনো যৌগকে যদি আমরা তীব্র জারণ করি, তাহলে কি বললাম আগে খাতায় লিখে নাও, বেনজিন বলয়ের সঙ্গে যে কার্বন থাকবে সেই কার্বনের সাথে সরাসরি হাইড্রোজেন যুক্ত থাকলে সেই হাইড্রোজেনকে বলি আমরা বেনজাইলিক হাইড্রোজেন। কি হাইড্রোজেন বলি ভাই আমরা? বেনজাইলিক হাইড্রোজেন। আর এই বেনজাইলিক হাইড্রোজেন ঘটিত যৌগকে যদি এরকম তীব্র জারক দ্বারা জারিত করি, তাহলে এই কার্বনটুকু, এই যে এই মূলকটুকু, এই অংশটুকু, জাস্ট এই অংশটুকু, ওইদিকে সাব ব্যাংকুচা কি আছে আমার দেখার কোনো দরকার নাই, জারিত হয়ে বেনজোইক অ্যাসিড হয়ে যাবে। প্লাস বাকি কার্বনগুলা ভেঙে গিয়ে কার্বন ডাই অক্সাইড, পানি, এগুলা হবে, অসুবিধা নাই। কিন্তু মাথায় থাকে যেন এই যে এই অংশটুকু জারিত হয়ে বেনজোইক অ্যাসিড হয়ে যাবে। তাহলে কাকে? অবশ্যই বেনজাইলিক হাইড্রোজেন থাকতে হবে। ওকে, সেটা সম্পৃক্ত হোক বা অসম্পৃক্ত হোক না কেন, ঠিক আছে, সেইটা জারিত হয়ে বেনজোইক অ্যাসিড হবে। তোমরা আমার এই কথাটুকু, যেমন এই বিষয়টা তোমাদের কিন্তু মনে রাখতে হবে ভাইয়া, যে বেনজাইলিক হাইড্রোজেন ঘটিত যৌগ তীব্র জারক দ্বারা জারিত হয়ে বেনজোইক অ্যাসিড তৈরি করতে হবে। এইটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, মনে না রাখলে অবশ্যই হবে না। আচ্ছা, মিমি জান্নাত দিকে তো আরেকবার বারবার বলবো, টেনশন নাই। আচ্ছা, পিউ রায় লিখছো 12 মিনিট, মানে কি ভাই? ওকে, তাসলিমা খাতুন কয় পৃষ্ঠা ফাঁকা? এগুলা কোনো প্রশ্ন হলো ভাই? বলো কয় পৃষ্ঠা ফাঁকা রাখবা? তাহলে কি বললাম দেখো, আগে এটা লিখে নাও, বেনজিন বলের সঙ্গে যে কার্বন থাকে তার সাথে সরাসরি হাইড্রোজেন যুক্ত থাকলে তাকে বেনজাইলিক হাইড্রোজেন বলা হয়। আর বেনজাইলিক হাইড্রোজেন ঘটিত বেনজাইলিক হাইড্রোজেন ঘটিত যে কোনো যৌগের সাথে, বেনজাইলিক হাইড্রোজেন ঘটিত যে কোনো যৌগকে
তীব্র জারক দ্বারা জারিত করলে বেনজোইক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে তোমরা একটু আমাকে কমেন্টে জানাও তো ভাইয়া, CH2 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 CH3। আচ্ছা, এই যৌগকে যদি আমরা জারিত করি, এই যে বিউটাইল বেনজিন, এই বিউটাইল বেনজিনকে যদি আমরা জারিত করি, কি সাবির জারিত করা যাবে না? এই যে হাইড্রোজেন আছে, তাহলে এই যৌগকে যদি আমরা তীব্র, আমি ওই মানে বুঝতে পারছো ভাই, ওই একই জিনিস তোমরা আবার পরীক্ষার খাতায় ওই লিখে দিয়ে আসো না, ওই মানে উপরে যা ব্যবহার করা যায় সেগুলোই। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে এই যৌগটাকে যদি জারিত করি তাহলে কি উৎপন্ন হবে। আচ্ছা, সুদীপ্ত সাদমান লিখেছে আরেকবার। আচ্ছা, অসুবিধা নাই ভাই, দেখলেই বুঝতে পারবা, দেখো এত উদাহরণ দিব যে এমনি বুঝতে পারবা, আরেকবার না বললেও। আচ্ছা, আসাদুল ইসলাম, বেনজোইক অ্যাসিড, কংগ্রাচুলেশন, সবার আগে কমেন্ট করেছো তুমি এবং খুবই সঠিক উত্তর দিয়েছ। কারণ কি দেখো ভাই, তোমরা যারা বললা আরেকবার, কি রে কল্পনা আজাদ, বেনজিন বলের সাথে সরাসরি যুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত থাকে, তাকে কি বলে ভুলে গেছো? এতবার বললাম, লিখে রাখলাম, বেনজাইলিক হাইড্রোজেন। সবাই লিখেছো বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, থ্যাংক ইউ, সবাই সঠিক উত্তর দিয়েছ। কারণ হলো ভাই, এই যে এইটুকু জারিত হয়ে বেনজোইক অ্যাসিড হয়ে যাবে, আর ওইটুকু ভেঙে কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি করবে, অর্থাৎ এখানেও আমাদের তৈরি হবে বেনজোইক অ্যাসিড। আর ওগুলো ভেঙে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, ওই তিনটা ভেঙে 3 অণু কার্বন ডাই অক্সাইড হতে পারে। আমি সমতা করছি না, মোট কথা হচ্ছে বেনজিন বলের সঙ্গে যে কার্বন আছে তার সঙ্গে যেহেতু হাইড্রোজেন আছে, তার মানে এটা বেনজাইলিক হাইড্রোজেন, এইটাকে জারিত করলে অবশ্যই বেনজোইক অ্যাসিড তৈরি হবে। তো তোমরা যারা বলেছিলা ভাইয়া আরেকবার বলেন, তোমরা কি বুঝতে পারলা? অফ করা আছে না? আচ্ছা, এটা ওকে। আচ্ছা, তোমরা যারা বললা ভাইয়া যে আরেকবার, তোমরা কি বুঝতে পেরেছো ভাইয়া যে, আচ্ছা থ্যাংক ইউ, যে এখানে এই দিকে সাব ব্যাংক কুসা যাই থাকে আমার দেখার দরকার নাই, এটা সম্পৃক্ত হোক আর অসম্পৃক্ত হোক না কেন, যে বেনজিন বলের সাথে সরাসরি যে কার্বন থাকবে তার সাথে হাইড্রোজেন থাকলে সেইটাকে জারিত করলে অবশ্যই বেনজোইক অ্যাসিড তৈরি হবে। ওকে, আর বাকিটুকু ভেঙে কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি করবে। তাহলে দেখো একটু, এই যে যেমন মনে করো এই যে এইটা ভাইয়া CH3 এইটাকে জারিত করলেও কিন্তু বেনজোইক অ্যাসিড হবে, ঠিক আছে? এটাকে জারিত করলেও বেনজোইক অ্যাসিড হবে। এই যে বেনজিন বলের সাথে কার্বন, তার সাথে হাইড্রোজেন আছে, কিন্তু এইটা কিন্তু ভাই জারিত সহজে হবে না। এই যে এইটা কিন্তু হবে না, কারণ এখানে হাইড্রোজেন নাই। আমরা জারণ মানেই বুঝি অক্সিজেন সংযোজন অথবা হাইড্রোজেন বা তার মতো ধনাত্মক কোনো কিছু অপসারণ, এখানে হাইড্রোজেন নাই, তাই এটা জারিত হবে না। বাট এটাকে যদি আমরা জারণ করি তাহলে তীব্র জারক দ্বারা জারিত করলে এটা জারিত হবে না, এখানে তৈরি করবে বেনজোইক অ্যাসিড। কারণটা হলো যে বেনজিন বলের সাথে যে কার্বন আছে সেখানে হাইড্রোজেন আছে। ক্লিয়ার? এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি তোমাদের একটা প্রশ্ন দেখাবো এখন। আমি কি বললাম রে ভাই, সৈকত লিখেছে ভাই হাইড্রোজেন ছাড়া যদি অন্য কিছু অ্যাড থাকে, আমি তো বলি যে হাইড্রোজেন থাকতে হবে, অন্য কিছু থাকলে হবে না। বেনজাইলিক হাইড্রোজেন কাকে বললাম? যে বেনজিন বলের সাথে যে কার্বন থাকবে তার সাথে সরাসরি হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেনই থাকতে হবে, অন্য কিছু না। ওকে, তো আমি এখন একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, তোমরা অবাক হয়ে যাবা ভাই এই প্রশ্নটা। আচ্ছা, তোমরা কি দেখছো আমি গতকালকে কিন্তু তোমাদের গ্রুপে তোমাদের কনসেপ্ট বুক একটা ছবি তুলে পোস্ট করেছি, রাজশাহী বোর্ড 2016 কোশ্চিন। ওটার উত্তরটা তোমাদের কনসেপ্ট বুকে ভুল ছিল। আসলে আমি তো তোমাদের মূল বই থেকে কপি করেছি, যে বই থেকে প্রশ্নটা কপি করেছি সেই বইয়ের উত্তরটাই ভুল ছিল। সেটা হলো ওই যে বেনজিনের সাথে প্রোপাইল ক্লোরাইডের বিক্রিয়ায় তো এন প্রোপাইল বেনজিন হবে না, ওটা হবে আইসো প্রোপাইল বেনজিন।
ওকে, তাহলে চিন্তা করছো আমি এগুলো জিনিস কিন্তু আগে যে আলভি নূর ক্লাস করছে, আলভি নূর জানে, ওদের এই বছরে গত বছরে কিন্তু একাডেমিক পড়ার সময় এগুলো জিনিস আমি দেখাইনি, এগুলো শুধুমাত্র অ্যাডমিশন টেস্টে দেখাই আমি। কিন্তু ইদানিং ফাইনাল পরীক্ষার প্রশ্নে এমন হচ্ছে এগুলো কোশ্চিন ফাইনাল পরীক্ষাতেই দিচ্ছে, এই জন্য বা বাধ্য হয়ে তোমাদেরকে আমার এগুলো করাতে হচ্ছে। ওকে, আলবিনুর বলুক ওদের কি করেছি কিনা, আমি ওদের সেকেন্ড ইয়ারে আমি এগুলো করাইনি। আচ্ছা, যেটা আমি তোমাদের বলছিলাম রাজশাহী বোর্ড কোন জায়গায় যা আছে তোমাদের এটা, আচ্ছা দেখি ভাইয়া। পেয়েছি, তোমরা বের করবা 208 নাম্বার পেজের 208 নাম্বার পেজের 91 নাম্বার প্রশ্ন ঠিক উপরে, পেজ নাম্বার 208। পেজ। আচ্ছা আলভিনুর দেখো, আলভিনুর কিন্তু অলরেডি কমেন্ট করেছে যে এত বিস্তারিত পড়াননি আমাদেরকে, কি ঠিক আছে, কারণ হচ্ছে ভাই এই যে দিচ্ছে এখন এই জন্য পড়াতে হচ্ছে। আলভিনুর থ্যাংক ইউ ভাই। শরীফুল ইসলাম ভাই দেখছেন ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি আশা করি তোমরা 208 নাম্বার পৃষ্ঠা বইয়ের বের করে ফেলেছ। 208 নাম্বার পৃষ্ঠা, পেজ নাম্বার 208, একদম উপরের দিকে দেখো। আমি আশা করি তোমরা বের করে ফেলেছ। তোমরা চিন্তা করতে পারবা না ভাই, আমাদের কিন্তু সৃজনশীল প্রশ্নের পরীক্ষা শুরু হয়েছে ইন্টারমিডিয়েট প্রথম কেমিস্ট্রি দিয়ে, তাও আবার 2013 সাল থেকে। 2010-এ কিন্তু সৃজনশীল ছিল না, তারপরও চিন্তা করো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দিয়েছে একদম সৃজনশীলের মতো। আমি প্রশ্নটা বোর্ডে লিখে নিই, তাহলে তোমাদেরকে একটু বুঝাইতে আমার সুবিধা হবে, রেখে দিই, বলে না কঠিন হচ্ছে এত বড় বই। কি বলেছে, C8H8 আণবিক যৌগটি ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে লাল বর্ণ বিনষ্ট করে। যৌগটি ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড বর্ণকে বিনষ্ট করে না, বর্ণ বিনষ্ট করে, বর্ণ বিনষ্ট করে। C8H8 যৌগটি ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড বর্ণ বিনষ্ট করে। ওকে, যৌগটি অম্লীয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্বারা জারিত হয়ে বেনজোয়িক অ্যাসিড উৎপন্ন করে, দ্বারা জারিত হয়ে বেনজোয়িক অ্যাসিড উৎপন্ন করে। তারপর কি বলেছে, যৌগটির গাঠনিক সংকেত লিখো এবং সংশ্লিষ্ট বিক্রিয়া দেখাও, তাই না? যৌগটির গাঠনিক সংকেত লিখো এবং সংশ্লিষ্ট বিক্রিয়া দেখাও। তাহলে কি বলেছে, C4H8 যৌগটি ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড বর্ণ বিনষ্ট করে। তার মানে অবশ্যই এই যৌগের মধ্যে পাই বন্ড আছে, অবশ্যই এই যৌগের মধ্যে কার্বন কার্বন পাই বন্ড আছে, কারণ কার্বন কার্বন পাই বন্ড না থাকলে কার্বন টেট্রাক্লোরাইডের বর্ণটা বিনষ্ট করতে পারত না। এবং যৌগটি অম্লীয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্বারা জারিত হয়ে বেনজোয়িক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে যেহেতু বেনজোয়িক অ্যাসিড উৎপন্ন করছে, তার মানে অবশ্যই এখানে একটা ফিনাইল গ্রুপ আছে, মানে একটা বেনজিন রিং আছে, সহজ কথা। তাহলে সংকেতটা কেমন হবে দেখো তো, অবশ্যই একটা বেনজিন রিং আছে, অবশ্যই একটা বেনজিন রিং আছে। কেন বেনজিন রিং আছে বললাম ভাইয়া আমরা, কারণটা হচ্ছে এখানে বেনজোয়িক অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে বেনজিন রিং না থাকলে তো বেনজোয়িক অ্যাসিড তৈরি হতো না। তাহলে বেনজোয়িক অ্যাসিড যেহেতু তৈরি হচ্ছে, সুতরাং বেনজিন রিং আছে, এইটা আমরা বুঝতে পারলাম। এখন
কার্বন টেট্রাক্লোরাইডের লাল বর্ণ যেহেতু বিনষ্ট করে, তাহলে অবশ্যই কার্বন কার্বন পাই বন্ড আছে। এই পাই বন্ড আবার এই পাই বন্ডকে তোমরা মনে করো না। তোমরা নিশ্চয়ই, আমি 2 দিন ধরে ক্লাসটা তোমাদের নিয়েছি যে বেনজিনের মধ্যে পাই বন্ড থাকলেও, বেনজিন অসম্পৃক্ত হলেও বেনজিনের অসম্পৃক্ততা কিন্তু অ্যালকিনের অসম্পৃক্ততার মতো না, কারণ বেনজিন খুবই স্থায়ী। অর্থাৎ অ্যালকিন যেমন কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট করে, বেনজিন কিন্তু পারে না। তার মানে এই লাল বর্ণ বেনজিন রিগের পাই বন্ডের জন্য বিনষ্ট হয় না, অন্য কোনো জায়গায় অ্যালোফেটিক কোনো কার্বন কার্বন বন্ড আছে। সেটা তাহলে কেমন হতে পারে? এখানে কয় কার্বন চলে গেছে? আমার 6 কার্বন চলে গেছে, কারণ 6 কোণা মানে 6 কার্বন। আর ফিনাইল গ্রুপ যদি বলি আমরা, তাহলে 5 হাইড্রোজেন, কারণ এখান থেকে হাইড্রোজেন তো প্রতিস্থাপন হয়েছে। তাহলে মোট 8টা কার্বন আছে এখানে, তার মধ্যে 6টা কার্বন আছে বেনজিন বলে, তাহলে আর 2টা কার্বন নিশ্চয় বাইরে থাকবে। আর হাইড্রোজেন কয়টা আছে এখানে? মোট 5টা রিঙ্গের মধ্যে আছে, আর বাকি থাকলো কয়টা? 3টা। এখানে যেহেতু 8টা, তাহলে নিশ্চয় এখানে একটা যাবে, এখানে একটা যাবে, এখানে পাই বন্ড হবে। অর্থাৎ এই মূলকটার নাম তো আমি তোমাদের বলেছি ভিনাইল মূলক। কি মূলক বললাম? ভিনাইল মূলক। তাহলে এই যৌগটার নাম হবে ভিনাইল বেনজিন, বা পুরোটার একটা বাণিজ্যিক নাম আছে স্টেরিন। স্টেরিন, স্টেরিন বা স্টাইরিন, যেটাই উচ্চারণ করো না কেন একই। আর এই মূলকটার নাম যেহেতু ভিনাইল মূলক, তার সঙ্গে বেনজিন বলয় আছে, এই জন্য এটার নাম হচ্ছে ভিনাইল বেনজিন। এটাও বলতে পারো। আরেকবার বলছি, তারপর বুঝতে না পারলে আবার বলবো। আমি আরেকবার প্রথম থেকে সংকেতটা লিখবো, আরেকবার প্রথম থেকে লিখবো, যারা বুঝতে পারোনি আবার দেখবা। খুব গুরুত্বপূর্ণ ভাই এটা। যেহেতু বেনজোয়িক অ্যাসিড আছে, কার্বন আছে 8টা, তাহলে অবশ্যই আমার এখানে ফিনাইল মূলক থাকবেই। তো ফিনাইল মূলকের মধ্যে তো 6 কার্বন ব্যবহার হয়ে গেল, কার্বন থাকলো আর 2টা। আবার বলেছে কার্বন টেট্রাক্লোরাইডের লাল বর্ণ বিনষ্ট করে, তাহলে নিশ্চয়ই এখানে কার্বন কার্বন পাই বন্ড আছে, এবং সেই পাই বন্ড তার এগুলো না, কারণ এই পাই বন্ড তার লাল বর্ণ বিনষ্ট করতে পারে না। তাহলে বাইরে কার্বন কার্বন পাই বন্ড আছে। আর বাকি যে হাতগুলো আছে, কার্বন 2 হাত ফাঁকা, 2টা হাইড্রোজেন, আর 1 হাত ফাঁকা, আরেকটা হাইড্রোজেন দিয়ে দিলাম। এখন দেখো সব মিলে গেছে, 6টা কার্বন 7 8, এই যে 8টা কার্বন, সরি 6টা কার্বন, 1 2 3 4 5 6 7 8, 8টা কার্বন, আর এখানে 5টা হাইড্রোজেন, 6 7 8, এই যে 8টা হাইড্রোজেন। এটাই হলো আসলে এই যৌগটা CH8H8। তোমরা আমাকে একটু বলো তো ভাই, 91 নাম্বার, ঠিক না? 91 উপরে আর কি। তাহমিদুল ইসলাম অমি, ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। আর কে কে বুঝতে পারোনি আমাকে কমেন্টে একটু জানাও তো ভাইয়া তোমরা। ফারানা পারবেন আড়ি থেকে ক্লিয়ার। নাফিজা বুঝেছি ভাইয়া, ক্লিয়ার। আফসারা আব্দুল্লাহ ক্লিয়ার, থ্যাংক ইউ। সবাই খুব ভালো বুঝতে পেরেছ। একটু চিন্তা করছো যে তোমরা যখন অফলাইনে আসবা, আমাদের এটা তো চলতেই থাকবে ভাই, একদম অনলাইনে ক্লাসটাই সেকেন্ড পেপার শেষ না হওয়া পর্যন্ত চলতেই থাকবে, আবার অফলাইনে ক্লাসও তোমরা করবা। তো অনলাইনে যে ক্লাসগুলো ক্লিয়ার হচ্ছে, এরপর অফলাইনে যখন আসবা কি পরিমাণ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে একটু চিন্তা করে দেখো তো ভাই, তখন আরো এনজয় ফিল করবা তোমরা ক্লাসগুলো করতে। তাহলে এখন বলছে যৌগটির সংকেত তো লিখলাম, এবার সংশ্লিষ্ট বিক্রিয়া দেখাতে বলছে। তাহলে ব্রোমিনের বিক্রিয়াটা আমরা দেখাই দিই। কে? তাহলে কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত ব্রোমিন, এই যে পাই বন্ড ভেঙে 2 কার্বন 2টা ব্রোমিন যুক্ত হবে, CH। তাহলে এখানে একটা ব্রোমিন যুক্ত হলো CH2, এখানে একটা ব্রোমিন যুক্ত হলো, এই যে যেটা তোমরা সাধারণত করো, যেভাবে করে এসছে অ্যালকিনের বিক্রিয়া। এই অংশ তো অ্যালোফেটিকই অংশ, ঠিক আছে? পাই বন্ড ভেঙে 2 কার্বনে 2টা ব্রোমিন যুক্ত হয়ে গেল, এখানে দেখা যায় তো না। আর বলেছে যে অম্লীয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেজ দ্বারা জারিত করলে কি উৎপন্ন হবে? তোমরা অনেকে ধরো লাইভ ক্লাস করতে চাও না। কালকে একটা স্টুডেন্ট কমেন্ট করছে যে ভাইয়া আপনি যে আজকে আবার লাইভ ক্লাস নেবেন, এত সকালে স্ট্যাটাস দিলেই হতো। আমি যদিও ক্লাসটা করেছি, আর একবার করতাম ক্লাসটা দুপুরে না ঘুমিয়ে আর কি, যদি লাইভ ক্লাস। কারণ যারা লাইভ ক্লাস করে আর লাইভ ক্লাস করে যারা লাইভ ক্লাসের মজাটা পায় আসলে, তারা কিন্তু ওই রেকর্ডেড ক্লাস করতে চাইবে না। ওকে, তো একটা বিক্রিয়া আমাদের হয়ে গেল। আরেকটা কি বলছো? অম্লীয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেজ জারিত বেনজোয়িক অ্যাসিড।
এটা তো একটু আগেই শিখলাম ভাই আমরা, যে সম্পৃক্ত হোক আর অসম্পৃক্ত হোক না কেন, বেনজিন বলয়ের সাথে কার্বন আছে, তার সঙ্গে হাইড্রোজেন আছে, অতএব এইটা জারিত হলে কি তৈরি করবে? ও এখানে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট বলেছে, তাই না? তাহলে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাও একটা তীব্র জারক। তাহলে জারিত হয়ে ওই যে বেনজোইক অ্যাসিড, যেটা একটু আগে শিখলাম, প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে পানি। দেখছো ভাই, এটা রাজশাহী বোর্ড 2010-এর প্রশ্ন, যখন আমাদের সৃজনশীল প্রশ্ন ছিলই না তখন দিয়েছে। এই যে হয়ে গেল এই বিক্রিয়াটা। আমি আশা করি তোমরা এই প্রবলেমটা সবাই বুঝতে পেরেছ। ওকে ভাই, তাসলিমা খাতুন, সমী সব ক্লাস করব। আচ্ছা শ্রাবণী, আচ্ছা এগুলো না ভাই তোমার ক্লিয়ার ভাই। আফসারা থ্যাংক ইউ, সুদীপ্ত সরকার থ্যাংক ইউ ভাই, তোমাদেরকে আমি এই জন্য রেগুলারই ক্লাসে পাই। পূর্ণিমা ক্লিয়ার। তাহলে এই মোটামুটি আমরা টলুইনের তীব্র জারণ দেখলাম ভাই, বুঝতে পেরেছো? ওকে, বা টলুইন বলে কোনো কথা নাই, যে কোনো বেনজাইলিক হাইড্রোজেনের তীব্র জারণ করলে এটা হয়। আচ্ছা, আমরা আবার চলে আসব সেই অর্থ প্যারা আর মেটা নির্দেশক গ্রুপের ব্যাপারটাতে। তো আমরা তো গতদিন শিখেছি যে যেসব মূলক পরবর্তী মূলকটাকে প্রবেশের জন্য অর্থ এবং প্যারা অবস্থানে ক্ষেত্র প্রস্তুত করে তাদেরকে আমরা অর্থ প্যারা নির্দেশক বলি, আর যারা মেটা অবস্থানে প্রবেশ করে তারা হচ্ছে মেটা নির্দেশক। ঠিক আছে? তো জানো বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া কি? আমরা জানি বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে? বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তার মানে খেয়াল করো, বেনজিনের প্রতি কারা আকৃষ্ট হয়? যারা পজিটিভ চার্জযুক্ত। যেমন আমরা কি দেখেছিলাম, এই আকৃষ্ট হয়েছিল, তাই না ভাই? তারপর এই আকৃষ্ট হয়েছিল, যদিও এটার চার্জ পজিটিভ না, বাট আমরা দেখেছি এটা কেন ইলেকট্রন আকর্ষী বিকারক। তাহলে বেনজিনের দিকে এর আকৃষ্ট হয়েছিল, কারণটা হচ্ছে বেনজিনে পাই বন্ড আছে, আর পাই বন্ড আছে মানে বেনজিনের ইলেকট্রন ঘনত্ব বেশি আছে। ঠিক আছে? ফলে এই ইলেকট্রন ঘনত্ব দেখে এদের যেহেতু ইলেকট্রন ঘাটতি আছে, এরা সহজেই বেনজিনের সাথে যুক্ত হতে পছন্দ করেছিল। মনে করো তোমার অনেক টাকা পয়সা, বুঝছো, দেখবা তোমার বন্ধুর কোনো অভাব হবে না, কারণ যেহেতু অনেক টাকা পয়সা আছে, সেই টাকার আকর্ষণে সব ধরনের বন্ধুই তোমার সঙ্গে সহজেই যুক্ত হতে চাইবে। ঠিক কিনা বলো? কথা ঠিক নাকি এর মধ্যে কোনো ভেজাল আছে? তার মানে বেনজিন বলয়ের সঙ্গে যেহেতু এই ইলেকট্রন আকর্ষী বিকারক, মানে যাদের ইলেকট্রন ঘাটতি আছে তারা সহজেই যুক্ত হতে চায়, তাহলে এর যদি ইলেকট্রন আরো বেড়ে যায়, মানে তোমার প্রচুর টাকা, তাই তোমার বন্ধুরা তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে, তো তোমার টাকার পরিমাণ যদি বেশি বেড়ে যায়, তাহলে বন্ধু আকর্ষণ হওয়ার প্রবণতা বেড়ে যাবে কিনা বলো? অবশ্যই। তোমার টাকার পরিমাণ বেশি বেড়ে গেলে কিন্তু তোমার বন্ধুর পরিমাণও কি হবে? তোর বেড়ে যাবে, আকর্ষণের প্রবণতাটাও বেড়ে যাবে। টাকার পরিমাণ কমে গেলে কিন্তু বন্ধুর আকর্ষণের পরিমাণটাও কিন্তু কি হবে ভাই বলো তো? কমে যাবে। রবি ঠাকুর বলেছে না, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। আসলে অভাবের কাছে কোনো কিছুর কোনো বেল নাই। তো যাক, এর ইলেকট্রন ঘনত্ব যত বেশি হবে এরা তত সহজে আক্রমণ করতে পারবে। এইটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো যাদের ইলেকট্রন ঘাটতি আছে, অর্থাৎ যারা ইলেকট্রন আকর্ষী, তাদেরকে আকৃষ্ট করা। তাই বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এখন কথা হচ্ছে তার মানে বেনজিনে যদি ইলেকট্রন ঘনত্ব কোনো কারণে বেড়ে যায়, তাহলে বেনজিন আরো সক্রিয় হবে। ঠিক না? ধরো যে মানুষটার প্রতি তুমি আকৃষ্ট হচ্ছ, বন্ধুত্ব করছো তার টাকা দেখে, তাহলে তার টাকা যত বেশি হবে সে আরো বেশি সক্রিয় হবে, মানে সে আরো চাইবে আরো তোমরা আমার সাথে যুক্ত হও। তাহলে বেনজিনও তো মানুষ, সেও এটাই চায়। এর ইলেকট্রন ঘনত্ব যত বেশি হয়
ইলেকট্রন আকর্ষী বিকারকটাকে সে তত বেশি আকৃষ্ট করে। তাই যারা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, অর্থ প্যারা নির্দেশক গ্রুপ তারা বেনজিন বলয়কে সক্রিয় করে। আমি বুঝাই দিচ্ছি, খুব মজার জিনিস। যারা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, যারা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ তারা বেনজিন বলয়কে সক্রিয় করে, তাহলে যারা মেটা নির্দেশক গ্রুপ তারা কি করবে? মেটাগুলো কি করবে? নিষ্ক্রিয় করবে। নিশ্চয় নিষ্ক্রিয় করে। আমি প্রত্যেকটা জিনিস বুঝাই দেব, টেনশন নাই। তোমরা চিন্তা করছো আলভিনুর কিন্তু অ্যাডমিশন স্টুডেন্ট, ওকে শুধু তোমাদের গ্রুপে রাখছি, তাছাড়া বাকি কিন্তু তাওকে তেমন রাখা হয়নি ভাই, বুঝছো? যে ও কিন্তু তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেয়, আমার হেল্প হয় এই কারণে। তো ও দেখো প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের সাথে করছে, তো এই আগ্রহটুকু ভাই কিন্তু থাকতে হয়। ওকে, তো যাক, যারা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ তারা বেনজিন বলয়কে সক্রিয় করে, আর যারা মেটা নির্দেশক গ্রুপ তারা বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। কেন ভাই জানো? যারা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ তারা বেনজিন বলয়কে ইলেকট্রন দেয়। কোনো সমস্যা? যারা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ ভাইয়া তারা বেনজিন বলয়কে আরো ইলেকট্রন দেয়। কিভাবে দেয় সব দেখাবো আস্তে আস্তে আমি। আর যারা মেটা নির্দেশক গ্রুপ তারা বেনজিন বলয় থেকে আর ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়। এই কারণেই অর্থ প্যারা নির্দেশক গ্রুপ যারা তারা যেহেতু বেনজিন বলয়কে ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে বেনজিন বলয় আগের চেয়ে কি হবে ভাই বলো দেখি? সক্রিয় হয়ে যাবে। তাই অর্থ প্যারা নির্দেশক গ্রুপগুলো হলো বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ, বলয় সক্রিয়কারী গ্রুপ। আর মেটা নির্দেশক গ্রুপ যারা তারা যেহেতু বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, তাই মেটা নির্দেশক গ্রুপ যারা তারা বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ, মানে বেনজিনের যে সক্রিয়তা থাকে সেটা আরো কমায় দেয়। কারণ বেনজিন যত বেশি ইলেকট্রন পাবে, একটু আগে যেটা শেখালাম তোমাদের ভাই, বেনজিন তত বেশি সক্রিয় হবে। মানে তোমার বন্ধুর টাকা যত বেশি থাকবে তত বেশি তুমি আকৃষ্ট হবা। তার টাকা যত কমে যাবে তোমার আকর্ষণীয় প্রবণতাও তত কি হবে ভাই বলতো? কমে যাবে। তোমাদেরকে আমি একটা গল্প বলেছিলাম না ভাই, যে একটা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে সবসময় বলে আমি তোমার বুকে বাসা বাঁধতে চাই। তো বয়ফ্রেন্ড তাকে কি বলেছিল? যে আমার মাথা আছে, পা আছে, সব বাদ দিয়ে কেন বুকে বাসা বাঁধতে চাও? বলছে তোমার পকেটটা তো সবসময় ওই বুকের উপরেই দেখি, তাই। তার মানে ভালোবাসা তার সাথে না, ভালোবাসা হচ্ছে পকেটের সাথে। তো এদের ক্ষেত্রেও তাই, বেনজিন বলের ইলেকট্রন বেশি আছে, তাই ইলেকট্রন আকর্ষী বিকারগুলো আক্রমণ করে, যুক্ত হতে চায়। ইলেকট্রন কমে গেলে যুক্ত হওয়ার প্রবণতাও কমে যাবে। যারা মেটা নির্দেশক গ্রুপ তারা বলয় থেকে ইলেকট্রন টেনে নেয়, তাই বলয়টা নিষ্ক্রিয় হয়। যারা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ তারা বলয়কে আরো ইলেকট্রন দেয়, তাই বলয়টা সক্রিয় হয়। এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা বলো ভাই প্লিজ? এই যে তোমাদের কোনো গল্প করলে তোমরা ওটা নিয়েই একদম আলোচনা শুরু করে দাও, অথচ পড়াশোনার বিষয়গুলো নিয়ে খুব একটা আলোচনা করো না। ওকে, বলো দেখি ভাই একটু প্লিজ, একটু বলো তো যে বলয় সক্রিয়কারী গ্রুপ কি, বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ কি, কারা বলয় সক্রিয়কারী, কারা বলয় নিষ্ক্রিয়কারী? বুঝতে পেরেছো? যেসব মূলক বেনজিন বলয়কে ইলেকট্রন দেয়, অর্থাৎ অর্থ প্যারা নির্দেশকগুলোই দেয়, তারা হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী। আর যারা বলয় থাকে ইলেকট্রন নিয়ে নেয়, কারা নিয়ে নেয়? মেটা নির্দেশক গ্রুপগুলো। সব দেখাবো, কেন নিয়ে নিচ্ছে দেখাবো আমি, টেনশন করো না ভাইয়া। তারা হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। বেনজিন যত বেশি ইলেকট্রন পাবে বেনজিন তত বেশি সক্রিয় হবে, বেনজিন যত বেশি ইলেকট্রন হারাবে সে তত বেশি নিষ্ক্রিয় হবে। থ্যাংক ইউ, প্রত্যেকে লিখেছো, বুঝতে পেরেছি, তোমাদের কংগ্রাচুলেশন, তোমরা সবাই খুব ভালো বুঝতে পেরেছ। তাই তোমরা খেয়াল করে দেখবা যারা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ ভাই, যারা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ তাদের কিন্তু মুক্তজোর ইলেকট্রন আছে। এই যে দেখো OH অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, এর দেখো মুক্তজোর ইলেকট্রন আছে, ঠিক আছে? তারপর ধরো Cl অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, দেখো মুক্তজোর ইলেকট্রন আছে, ঠিক আছে? তারপর অ্যামিনো অর্থ প্যারা নির্দেশক,
এই দেখো এর মুক্ত জোড় ইলেকট্রন আছে। আবার কেউ জিজ্ঞেস করো না এই মুক্ত জোড় ইলেকট্রন কোত্থেকে আসলো, এটার জন্য সেই ফার্স্ট পেপারের 3য় অধ্যায় বরাদ্দ ছিল তোমাদের। ওকে, এখন যদি কেউ বলো ভাইয়া মিথাইল গ্রুপের মিথাইলে তো কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই, এইটা তাহলে কেমনে অর্থপ্যারা নির্দেশক হলো? এখানে হাইপার কনজুগেশন নামে একটা জিনিস আছে, এইটা আগামী পর্বে হবে। আমি এটা অবশ্যই তোমাদেরকে, তোমরা প্রশ্ন না করলে আমি বলতাম, কারণ আমি জানি বোঝানোর সঙ্গে সঙ্গে তোমরা আমাকে প্রশ্নটা করে ফেলবা যে এদের নয় মুক্ত জোড় ইলেকট্রন আছে কিন্তু মিথাইলের তো মুক্ত জোড় ইলেকট্রন নাই, তাহলে এ কেমনে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ হলো? অবশ্যই আগামী পর্বে আমরা বুঝাবো এটা। তাহলে আপাতত এইটুকু জেনে রাখি ভাইয়া যে যারা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ তাদের মুক্ত জোড় ইলেকট্রন থাকে, ফলে এরা বেনজিন বলয়কে ইলেকট্রনটা দান করতে পারে, বেনজিন বলয়কে ইলেকট্রনটা দিতে পারে, আর দেওয়ার কারণে বেনজিন বলয় সক্রিয় হয়। আর সক্রিয় হওয়ার কারণে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ কেন হয়, পরবর্তী মূলকটাকে অর্থ এবং প্যারা অবস্থানে প্রবেশের জন্য কেন ক্ষেত্র প্রস্তুত করে, সেটাই এখন আমরা দেখব। ওকে, আমরা এখন সেটাই দেখব। ওকে, তাহলে দেখি একটু তোমাদের সৃজনশীলে যে এটা কি পরিমাণ দেয় এখান থেকে কোশ্চেন জানো? এই যে তোমাদের একটা সৃজনশীল নিয়ে আমি গত ক্লাস তার আগের ক্লাস আলোচনা করেছিলাম না ভাই, এরকম কোশ্চেন তোমাদের পরীক্ষায় মনে করো দিয়েছে, ক্যালসিয়াম কার্বাইড আর্দ্র বিশ্লেষণ করে একটা যৌগ পেলাম এ, এইটাকে লোহা বা কপারের পাইপ দিলেও সমস্যা নাই ভাই, বুঝছো? এর মধ্যে ধরো 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলাম বি, এখানে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস মিথাইল ক্লোরাইড হয়ে গেল সি, এইটা হলো উদ্দীপক। এটা কিভাবে বলো তো? উদ্দীপক দিয়ে বলবে, তোমরা নিশ্চয়ই উদ্দীপক দেখে বুঝতে পারছো, ক্যালসিয়াম কার্বাইডের আর্দ্র বিশ্লেষণ করলে হবে অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনকে লোয়ার পাইপের মধ্যে চালনা করলে এটা হবে বেনজিন, আর বেনজিনকে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে তৈরি হবে টoluene, তার মানে এটা টoluene, তাই তো? তোমাদের ঘ নাম্বার প্রশ্নে যে কত জায়গায় এই কোশ্চিনটা ভাই দিয়েছে যে বি এবং সি এর সক্রিয়তা আলোচনা করো বা সক্রিয়তার ক্রম আলোচনা করো, বা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় উভয় সমান সক্রিয় কিনা, এই প্রশ্নটা কিন্তু দেয়। এবং এই ব্যাখ্যাগুলি আমরা এখন পড়ব। অবশ্যই এর চেয়ে এটা বেশি সক্রিয়, কারণ এখানে যে গ্রুপটা আছে সেটা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, সে বেনজিন বলয়কে ইলেকট্রন দিবে, ফলে বেনজিন বলয় আর সক্রিয় হয়ে যাবে। কিন্তু এর বলয় মানে আমার তো এমনি ধরো টাকা বেশি আছে, তারপর আবার উজ্জ্বল ভাই আমাকে কিছু টাকা দিল, তাহলে আমার টাকার পরিমাণটা কি হবে বলো দেখি? আরো বেড়ে যাবে, ফলে আমি আরো বেশি সক্রিয় হব। তো এটা মনে করো কেউ না দেওয়া অবস্থায়, আর এটা এমনি তো আছে আরেকজন দিল, তাই এটা বেশি সক্রিয়। কেন? এই ব্যাখ্যাগুলো তোমাদেরকে করতে হবে। এখন আমি ব্যাখ্যাটা তোমাদের করাবো। ও আচ্ছা, একটু নিচে লিখতে বলেছো না ভাইয়া? আমি তো আমার এখানে দেখছি ভাইয়া, দেখা যাচ্ছে তো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, এখন আমরা দেখব অর্থপ্যারা নির্দেশক গ্রুপগুলো যারা, তারা কেন পরবর্তী মূলককে অর্থ এবং প্যারা অবস্থানে প্রবেশের জন্য ক্ষেত্র প্রস্তুত করে। এই যে ফেনল, তাই না? ওএইচ মূলক, এর দুটা মুক্ত জোড় ইলেকট্রন আছে। তোমরা জানো যে বেনজিনের মধ্যে যে পাই বন্ধনগুলো আছে এগুলো এক জায়গায় স্থির না থেকে সমস্ত অণুটার মধ্যে পরিব্যাপ্ত হয়। পরিব্যাপ্ত হওয়ার কারণে একই ধর্ম বিশিষ্ট আমরা বিভিন্ন গঠন পাই, যেই গঠনগুলোকে আমরা কি গঠন বলি ভাই? মনে আছে নিশ্চয় তোমাদের, রেজোনেন্স গঠন, বা বাংলায় বলি অনুরণন। ঠিক আছে, যে বেনজিন বলয়ের সঙ্গে যে বেনজিন বলয়ে যে পাই ইলেকট্রনগুলো আছে, এই পাই ইলেকট্রনগুলো এক জায়গায় স্থির না থেকে সমস্ত অণুটার মধ্যে কি হয় ভাই বলতো? পরিব্যাপ্ত হয়। আর এটাকে আমরা কি বলে থাকি? এই যে পরিব্যাপ্ত হওয়ার কারণে একই ধর্ম বিশিষ্ট যে বিভিন্ন গঠন পাই, সেই গঠনগুলোকে বলি আমরা রেজোনেন্স গঠন। তো বেনজিন বলয়ের সঙ্গে যখন ইলেকট্রন দানকারী কোনো গ্রুপ যুক্ত থাকে, তখন ওই ইলেকট্রনগুলো কি হয় জানো? ওই ইলেকট্রনের সাথে সঞ্চালন অংশ নিয়ে ফেলে।
বলয়ের সাথে যে মূলকটা থাকবে তার যদি মুক্তজোড় ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটা ফিনাইল মূলকটা নিয়ে নেয়। এই ফিনাইল মূলক একটা ইলেকট্রন গ্রাসী। এটা যেদিন তোমাদের কার্বনিয়াম, কার্বন আয়ন এদের স্থায়িত্বের ক্রম ব্যাখ্যা করেছে, এটা ইউটিউবে ক্লাসটা আছে, তোমরা দেখবা অর্গানিক কেমিস্ট্রির, সেখানে বলেছিলাম আমি যে ফিনাইল মূলকটা হচ্ছে ইলেকট্রন গ্রাসী মূলক, মানে এ সাধারণত কার কাছ থেকে ইলেকট্রন টেনে নিতে চায়। আর এর যেহেতু আছে, এই ইলেকট্রনটা সে বলয়কে যখন দিবে ওই ইলেকট্রনটা বলয়ের ইলেকট্রনের সাথে সঞ্চালন অংশ নিয়ে ফেলবে। তো যখন সঞ্চালন অংশ নিবে তখন কি ঘটবে সেটা এখন আমরা দেখব। রেজোনেন্সটাকে আমরা সাধারণত এভাবে দেখাই যে এখান থেকে ওটা, ওখান থেকে এটা, একই জিনিস। কি ঘটবে একটু দেখো, এখানে যা ঘটবে এখানে সেটা আমরা দেখাবো। অর্থাৎ এই যে অক্সিজেনের যে মুক্তজোড় ইলেকট্রন আছে এ তখন এই জায়গায় চলে আসবে, এখানে এসে এই অক্সিজেন কার্বন বন্ড তৈরি করবে। এখানে অক্সিজেন কার্বন বন্ড তৈরি করলো। তাহলে অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন দুটা ছিল, একটা চলে গেছে, তার আরেকটা তো থাকবেই। আর ওই ইলেকট্রন হারার কারণে সে পজিটিভ চার্জে চার্জিত হয়ে গেল। এই যে এই ইলেকট্রন যখন এখানে চলে আসবে এসে বন্ড তৈরি করলো, কারণ এখন অক্সিজেন তো ইলেকট্রন হারালো ভাই, ফলে অক্সিজেন পজিটিভ চার্জে চার্জিত হবে। তো এখানে যখন ইলেকট্রন চলে আসবে নিশ্চয়ই এই পাই ইলেকট্রন আর এখানে থাকবে না, থাকলে হবে দেখো দেখি এখানে থাকলে কি অবস্থা হবে। কার্বন হাত কয়টা হয়ে গেছে? 2 3 4 5টা হাত হয়ে গেছে। অর্থাৎ এই বন্ড ইলেকট্রন তখন এই কার্বনের কাছে চলে আসবে। আমি আবারও বলছি, OH এর যে মুক্তজোড় ইলেকট্রন ছিল অক্সিজেনের, সেটা কার্বনের সঙ্গে এসে যখন বন্ড তৈরি করে তখন এই ইলেকট্রনটা এখানে চলে আসে। তাহলে এই ইলেকট্রন এখানে আসলে কি হবে? নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। আর এই দুটা বন্ধনে তো কোনো পরিবর্তনই হয়নি। তুমি বলবা ভাই আপনি কি দেখাচ্ছেন এটা? আমি দেখাচ্ছি যে ভিতরের ইলেকট্রনগুলো সঞ্চালন অংশ নেওয়ার কারণে ভিতরের অবস্থানটা আসলে কেমন হয়। আমি দেখলাম এই ইলেকট্রন এখানে এসে পাই বন্ড তৈরি করার কারণে অক্সিজেনের ইলেকট্রন ঘাটতি হয়ে গেল, তাই অক্সিজেন পজিটিভ চার্জে চার্জিত হলো। আর এখানে আসার কারণে এই কার্বনে তো ইলেকট্রন চাপ পড়বে, এই ইলেকট্রন তার এখানে থাকতে পারে না, থাকলে তো কার্বনের ভাই বন্ধন 5টা হয়ে যেত। তখন ওই বন্ধন ইলেকট্রন এই কার্বনের কাছে চলে আসে, আসলে এই কার্বনটা হয়ে গেল নেগেটিভ চার্জে চার্জিত। দেখতে থাকো। হ্যাঁ, তোমরা যারা বলছো অত উপরে দেখা যায় না ভাই, তোমরা একটু ফোনটা রোটেট করে নাও, বুঝছো, তাহলে দেখতে পাবা। ঠিক আছে, আর একটু নিচে লিখতে বলতো। আচ্ছা ঠিক আছে, আর একটু নিচেই লিখছি না, আর একটু নিচে লিখছি। ওই যে লাইভ টাইপ লেখা উঠছে তো এই জন্য মনে করছে ওরা দেখতে পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এই যে এর মুক্তজোড় ইলেকট্রন আছে তাই না, এই যে এই ইলেকট্রন এখানে চলে আসবে বলয়, তখন এখানে ইলেকট্রন চাপ পড়বে, তখন এই ইলেকট্রন স্বাভাবিক এই কার্বনের কাছে চলে আসবে। আসলে গঠনটা কেমন হবে একটু দেখি। অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন আসার কারণে এখানে ডাবল বন্ড তৈরি হয়ে গেল, এখানে OH আর এই যেহেতু ইলেকট্রন ঘাটতি হয়ে গেল আর একটা মুক্তজোড় তো থাকবেই। আর এখানে যখন এই ইলেকট্রন এসে বন্ড তৈরি করবে এই বন্ড তার ভাই থাকবে না এখানে, এই তখন এর কাছে চলে আসবে। আর এই দুই পাবলিকের তো কোনো পরিবর্তন নাই। আচ্ছা দেখো, দেখতে থাকো, তাহলে শেষ পর্যন্ত গেলে বুঝতে পারবা। এইবার চক্করের কোন জায়গায় ইলেকট্রন বেশি আছে? এই জায়গায়। এই ইলেকট্রন তার ভাই স্থির থাকবে না, সে কি করবে? সমস্ত অণুর মধ্যে পরিবর্তন হবে, ও তখন এই জায়গায় এসে বন্ড তৈরি করবে। তাহলে এই জায়গায় যখন বন্ড তৈরি করবে এই কার্বনের সাথে এই বন্ডটা তখন থাকবে, এ তখন এই কার্বনের কাছে চলে আসবে। আসলে কি ঘটবে দেখি একটু আমরা। কি ঘটবে দেখি। এখানে পজিটিভ, এদের তো কোনো চেঞ্জ আপাতত নাই। এই ইলেকট্রন এখানে আসার কারণে এখানে বন্ড তৈরি হলো, আর এই ইলেকট্রন এখানে চলে যাওয়ার কারণে এটা নেগেটিভ চার্জে চার্জিত হয়ে গেল। আর এই পাবলিকের তো কোনো সমস্যাই নাই, যা ছিল তাই থাকবে। এইবার তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া, এই চক্করের মধ্যে কোন জায়গায় ইলেকট্রন বেশি আছে?
অবশ্যই এই জায়গায় এখন ইলেকট্রন বেশি আছে, এই ইলেকট্রন এখন এখানে চলে যাবে। তো এই ইলেকট্রন এখানে গিয়ে যখন বন্ড তৈরি করবে তখন এই কার্বনিক আর ইলেকট্রন থাকা সম্ভব? কার্বনের যোজনী তো বেশি হয়ে যাবে, তখন এই বন্ধন ইলেকট্রন এই জায়গায় চলে আসবে। আসলে কি হবে দেখো তো ভাই একটু, এইটার তো কোনো চেঞ্জ নাই, যা ছিল তাই আছে, পজিটিভ মুক্ত জোর, এই বন্ডের তো কোনো চেঞ্জ নাই। এ গিয়ে এখানে বন্ড তৈরি করলো আর এই ইলেকট্রনটা এখানে চলে আসলো। এইবার বলো তো ভাই ইলেকট্রন কোথায় বেশি সাব্বির? এখানে বেশি, তাই না? তাহলে এই ইলেকট্রন কি করবে? এখানে চলে আসবে, আবার যাহা লাও তাহাই কদু, অর্থাৎ পাই বন্ধনটা আবার ওখানে চলে গেল। গেলে কি হবে দেখো, গেলে এই যে সরি এই বন্ড তো টেনে নিল, আবার এটা আগের মতোই হয়ে যাবে। এই বন্ড ঠিক আছে, এই বন্ড ঠিক আছে, ও গিয়ে এখানে বন্ড তৈরি করলো, চক্রটা আবার আগের মতো হয়ে গেল। প্রথম চিত্র আর এই চিত্রের মধ্যে খেয়াল করে দেখো, দ্বিবন্ধনটা যেখানে যেখানে ছিল এখানে এখানে কিন্তু না এটা, কারণ ইলেকট্রন সঞ্চারণের কারণে কখনো দ্বিবন্ধন এরকম থাকবে, কখনো দ্বিবন্ধন কি এরকম থাকবে। এবং এই বলয়ের সাথে ওএইচ মূলক যুক্ত থাকার কারণে আমরা দেখলাম বলয়ের কোন কোন জায়গায় ইলেকট্রন ঘনত্ব বেশি হয়েছে ভাই দেখো তো। অর্থ, এই যে প্যারা, অর্থ, মোট কথা হচ্ছে এই বেনজিন বলয়ে ইলেকট্রন দানকারী গ্রুপ মানে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, এই কারণে অর্থ প্যারা। অর্থাৎ যেসব মূলক বেনজিন বলয়কে ইলেকট্রন দেয়, বেনজিন বলয়কে ইলেকট্রন দেওয়ার কারণে বেনজিন বলয়ের কোন কোন জায়গায় ইলেকট্রন ঘনত্ব বাড়ছে দেখো তো ভাই। অর্থ, প্যারা, ওই দেখো অর্থ, মানে অর্থ আর প্যারা অবস্থায় ইলেকট্রন ঘনত্ব বেড়েছে। তাহলে ইলেকট্রন ঘনত্ব যেখানে বাড়বে ইলেকট্রন আকর্ষী বিকারকগুলো তো সেখানেই আক্রমণ করবে। কথা বুঝতে পেরেছো? ইলেকট্রন ঘনত্ব যেখানে বাড়বে ইলেকট্রন আকর্ষী বিকারকগুলো তো সেখানে অ্যাটাক করবে। এই কারণেই যারা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ তারা অর্থপ্যারা, অর্থাৎ বেনজিন বলয়কে ইলেকট্রন দেওয়ার কারণে বলয়ের অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়। আচ্ছা ফারহানা পারভিন এই আইডি থেকে লিখে আরেকবার বলেন ভাই। অবশ্যই বলবো, বারবার বলবো, সমস্যা নাই। আচ্ছা একটু দেখে নিই, আচ্ছা একটু প্রথম থেকে কমেন্টগুলো দেখি। আচ্ছা ফোকাসটা ঠিক করেন, এতে ফোকাসটা ঠিক, এটা অটো ফোকাস নিচ্ছে ভাই, এটা ফোকাস ঠিক করে। অ্যান্ড্রয়েড ফোনগুলোর এই প্রবলেমগুলো একটু হয়, হ্যাঁ এটা নড়ানো হয়নি, স্ট্যান্ডে আছে। ও আচ্ছা আশিকুজ্জামান আশিক লিখেছো অক্সিজেনের বোন কয়টা হলো? অক্সের বোন 3টা দেখে তোমরা ভেবেছো কি 3টা? কারণ এই জন্য তো অক্সিজেন পজিটিভ চার্জ হয়েছে ভাই, যে ওর যে বন্ধন গঠন করা উচিত তার চেয়ে বেশি বন্ধন গঠন করেছে। এই জন্য তো হাইড্রোজেন একটু পরে এখান থেকে বের হচ্ছে, যখন আমরা বিক্রিয়া দেখতাম হাইড্রোজেন এখান থেকে বের হয়ে চলে যেত এই পজিটিভ হওয়ার কারণে। এটা তো অস্থায়ী অবস্থান, মেইন স্থায়ী অবস্থান তো ভাই এই দুটা, এগুলো তো ভিতরে ঘোরে স্থির থাকে না। তাই তোমার দেখে মনে হচ্ছে যে অক্সিজেনের মধ্যে 3টা চার্জ হয়েছে, এই যে সরি বন্ড হয়েছে, প্লাস চার্জ দিয়েছি যে আমরা, মানে হাইড্রোজেন তো এখান থেকে বের হয়ে চলে যাবে এখন এই কারণে। আচ্ছা আচ্ছা বুঝলাম। আচ্ছা শ্রাবণী লিখেছো মজার, আমি বুঝাবো, আগে দেখে নিই ভাই তোমাদের কমেন্টগুলো, খুবই গুরুত্বপূর্ণ। এটা মাফ করবেন, এটা লাগবেই তোমাদের, যেখানেই পরীক্ষা দাও, ফাইনাল পরীক্ষা, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি যেখানেই দাও। আমারও প্রবলেম, এটা কি প্রবলেম ভাইয়া? আচ্ছা ফারহানা বুঝাচ্ছি ভাইয়া। তোপাজ্জল বুঝেছি। জামালউদ্দিন অনেক ভালো লাগলো ভাইয়া, থ্যাংক ইউ। নাসিম বুঝেছি। সাদিয়া আর একবার বলেন ভাইয়া, ওকে। সহস্ত মাহিন থ্যাংক ইউ। আফসারা বুঝেছি। মিথিলা ফারজানা বুঝেছি, ওয়াও খুব সুন্দর। আরেকবার বুঝেছি ভাইয়া, ক্লিয়ার। অনেক কমেন্ট, বেশিরভাগই ক্লিয়ার লিখেছো। আশিকুজ্জামান লিখেছো ক্লিয়ার। আরেকবার বলেন সাইদুল ইসলাম, ওকে। একটা নতুন উদাহরণ দিয়ে দেখি আমরা, ঠিক আছে? কারণ এই উদাহরণ দেখলে কিন্তু আবার ওরকম প্রবলেমই হবে। আমরা নতুন একটা উদাহরণ দেখি। আচ্ছা মিনি জান্নাত, মজা তো অনেক মজা ভাইয়া, সামনে আরো মজা পাবা দেখবা। আচ্ছা আচ্ছা আরেকবার, আচ্ছা আমি তো বললাম তোমাদের আরেকবার দেখাবো, সমস্যা নাই। তাহলে আরেকবার দেখো না, আরেকবার কথা বলে নি। এই দুটা দেখো একই জিনিস, এই দুটো হলো স্থায়ী অবস্থান। এই ওএইচ মূলক যেহেতু বলয়কে ইলেকট্রন দেয়, ইলেকট্রন দেওয়ার কারণে ভিতরে কি ঘটে সেটা এখানে আমরা দেখলাম।
আমরা ভিতরে দেখলাম যে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি হচ্ছে, তাই পরবর্তী মূলকটা অর্থ এবং প্যারা অবস্থানে প্রবেশ করে। ঠিক আছে, আমরা আরেকটা দেখছি, তোমরা যারা আরেকবার বলেছ একটু খেয়াল করো। দেখো, এই মনে করো NH2 এর মুক্ত জোড় ইলেকট্রন আছে বললাম না, থাকবে। ঠিক আছে, মুক্ত ইলেকট্রন থাকবেই। আমি এই পাই বোন যদি এই দিক দিতাম তাহলে এই দিকে ঘুরাতাম আর কি, একই জিনিস। শুরু করলাম আমরা তাহলে। এ যখন বেনজিন বলকে দিবে, দিলে এর সাথে বন তৈরি করবে, তখন এখানে বন তৈরি করলো তো এই কার্বন তো ইলেকট্রন তো বেশি হয়ে যাবে, তখন এই ইলেকট্রনটা এই কার্বনের কাছে চলে আসবে। আসলে কি করবে সাব্বির, একটু ভালো করে খেয়াল করবা তুমি, আমি তোমাকে কিন্তু প্রশ্ন করব। ঠিক আছে, দেখো তাহলে এই ইলেকট্রন যখন এখানে চলে আসবে, এখানে ডাবল বন্ড ক্রিয়েট হলো, ওই ইলেকট্রন হারানোর কারণে সেই পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। আর এই ইলেকট্রন তো কখনোই থাকতে পারবে না, থাকলে তো কার্বন হাফ মাসটা হয়ে যাবে, 2 2 4। তাই এই ইলেকট্রন এখানে চলে আসলে এইটা আমাদের নেগেটিভ চার্জ হয়ে গেল। আর এই যে দুটা, এদের তার কোনো চেঞ্জ নাই, যা ছিল তাই। কি সাব্বির ঠিক আছে? ওকে, সাব্বির কিন্তু কেমিস্ট্রি স্টুডেন্ট না, বুঝছো, কিন্তু তারপর বুঝতেছে। দেখো এবার কোথায় ইলেকট্রন ঘনত্ব কোথায় বেশি আছে সাব্বির? এই জায়গাতে, অর্থতে। গুড, ও দেখছো নাম পড়তে বলে দিলে যে অর্থতে বেশি আছে, মানে ওটা শিখে গেছে কিন্তু যে এই পজিশনের নাম হচ্ছে অর্থ পজিশন। তাহলে এবার এই ইলেকট্রনটা চলে আসবে এখানে, আসলে এই কার্বনে কি হবে, ইলেকট্রন বেশি হবে, তখন এই পাই ইলেকট্রনটা এই কার্বনের কাছে চলে আসবে। আসলে কি ঘটবে দেখো তো, তাহলে এখানে চলে আসলো এটা, এ গিয়ে এখানে নেগেটিভ চার্জ তৈরি করে ফেললো, আর এখানে তো কোনো চেঞ্জ নাই, যা ছিল তাই, আর এখানে আপাতত যা আছে তাই থাকবে। এইবার কোথায় ইলেকট্রন ঘনত্ব বেশি আছে? প্যারাতে। দেখছো সাব্বির কিন্তু নাম বলে দিচ্ছে প্যারাতে। তাহলে এই প্যারার এবার ইলেকট্রনটা কি করবে, এই জায়গায় চলে যাবে, গেলে আলটিমেটলি এই কার্বনে কি হবে ভাই বলো তো, ইলেকট্রন চাপ পড়ে যাবে, তখন এই ইলেকট্রনটা কি করবে, এই কার্বনে চলে যাবে, আবার অর্থতে চলে গেল। হ্যাঁ, তাহলে কি ঘটলো এখানে, এই যে এটার তো কোনো চেঞ্জ নাই, যা ছিল তাই, এখানে গিয়ে নতুন বন্ড ক্রিয়েট করলো, আর এই ইলেকট্রনটা চলে আসার কারণে এটা নেগেটিভ চার্জ হয়ে গেল, আর এখানে তো কোনো চেঞ্জ নাই, যা ছিল তাই। এই যে এবার কোথায় ইলেকট্রন বেশি আছে? অর্থতে। তাহলে এ চলে আসবে এখানে স্বাভাবিক, আসলে তখন আবার এই কার্বনে কি ইলেকট্রন চাপ করে যাবে, আবার যা ছিল তাই ওখানেই চলে যাবে। তাহলে কি হলো এখানে, এই যে এই বন্ড যা ছিল তাই, এই বন্ড এখানে গেল, এ যখন এখানে চলে যাবে তখন এখানে একটা বন্ড ক্রিয়েট হবে, আর ওই ইলেকট্রন নেওয়ার কারণে আবার মূলকটা আগের মতোই হয়ে যাবে। এই যে রেজোন্যান্স কাঠামো থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামিনো মূলকটা বেনজিন বলয়ের সাথে যুক্ত থাকার কারণে বলয়ের অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি হচ্ছে, তাই পরবর্তী মূলকটা যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে সেখানেই তো আসতে চাইবে, তাই অর্থে এবং প্যারা অবস্থানে চলে আসে। তোমরা যারা বলেছিলা ভাইয়া আরেকবার বুঝান, তারা কি বুঝতে পারলা ভাইয়া? আচ্ছা, ফারহানা বাংলা লিখছে ক্লিয়ার, থ্যাংক ইউ। হান্নান, আচ্ছা কি লিখছো ভাইয়া? আচ্ছা, মাথায় জু এসছে। এই তোমরা সব আজে বাজে কমেন্টগুলো কেন করো বলো তো ভাই, একটু ইন্টারেস্টিং। রাইমা রহমান, থ্যাংক ইউ। আরো ট্রাই করো, আরো ভালো লাগবে দেখবা। রুমে তোমরা করবা কি একটু নিজে নিজেই, ওই তোমরা তো আবার বেশি বোঝো, মুখস্থ করো না যে বুঝে গেছি ভাইয়া, এটা মুখস্থ করে ফেলবো, খালি মূলকগুলা চেঞ্জ করবো তাহলেই হয়ে যাবে, কারণ সিএল যা হোক একই থাকবে, এগুলোর তার চেঞ্জ হবে না, একই থাকবে। এটা করো না কিন্তু। আবার অনেক বুদ্ধিমান বেশি বোঝে যারা, তারা ভাবো ঘটনা তো একই দেখছে, সবসময় তো দেখছি ওইরকমই স্ট্রাকচার হচ্ছে, খালি মূলক চেঞ্জ হচ্ছে। নো, বুঝে করবা, সিএল দিয়ে করবা, মিথাইল, যদিও মিথাইলের মুক্ত জোড় ইলেকট্রন, এটা আমি সামনে ক্লাসে করাবো তোমাদের, এইভাবে করবা তাহলে হয়ে যাবে। এই আমরা দেখলাম, থ্যাংক ইউ, সবাই বুঝতে পেরেছো। আরে রুমে গিয়ে একটু ট্রাই করো, রুমে গিয়ে ট্রাই করতে গিয়ে যদি দেখো যে গোলমাল পাকায় গেল, আমাকে গ্রুপে আপলোড দিবা যে ভাই আরেকবার বুঝান, আমি আবার বুঝাবো, বুঝতে পারবা। বুঝতে পারলে পরীক্ষায় কোনো প্রশ্ন আসে, যেমন আমাকে আশিকুজ্জামান জিজ্ঞেস করলো ভাই অক্সিজেনের হাত তো বেশি হয়ে গেল,
বুঝে নিলাম যে কেন বেশি হলো আসলে ওখানে, তো আসলে পড়তে হবে, তাহলেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ওকে, তাহলে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ যারা আমরা দেখলাম তারা কেন অর্থপ্যারা নির্দেশক হলো। এবার একটু দেখে নিই আমরা মেটা নির্দেশক গ্রুপ যারা। শ্রাবণী কি লিখেছো? উজ্জ্বল ভাই, ভাই আপনার কাছে পড়লে আমি জীবনেও পাশ করতাম না, কারণ এত কিছু মনে রাখা আমার পক্ষে সম্ভব না। ভাই মনে রাখতে হচ্ছে না তো ভাই, মনে না রাখার জন্যই তো আমি বুঝিয়ে দিলাম, মনে না রাখার জন্যই ভাই বুঝিয়ে দিলাম ভাই এটা, যে এইভাবে যদি বুঝে পড়ে পোলাপান তাহলে মনে রাখতে হবে না। কিন্তু অনেক স্টুডেন্ট না বুঝে ভাই এরকম মনে রাখার চেষ্টা করে, আর তখনই তাদের এগুলো উল্টাপাল্টা হয়ে যায়। আচ্ছা, শ্রাবণী লিখেছ স্যার ফেন হলো তো হাকেল সংখ্যক, পাই ইলেকট্রন নাই। না ভাই, ওই ইলেকট্রনটা এদের সাথে সঞ্চালনের অংশ নেই, ঠিক আছে, কিন্তু আমরা তো হাকেল সংখ্যকটা দেখি বলের ইলেকট্রনটা দিয়ে ভাই, বুঝছো তো, বলের বাইরের ইলেকট্রন বলে আসতেছে, ঠিক আছে, এই কারণে। উজ্জ্বল ভাই বুঝতে পেরেছেন ভাই, মানে নাম মুখস্থ করার জন্য এটা বুঝাই দিলাম এদেরকে আমি। আলবি লিখতে ছেলেটা উজ্জ্বল ভাইয়ের কমেন্ট উত্তর দিল, জুয়েল ভাই কি বুঝলো আমি জানি না ভাই, তোমরা কি লিখছো আর আমি কি বুঝতেছি। ওকে, থ্যাংক ইউ। এবার একটু দেখি মেটা নির্দেশক গ্রুপগুলো কেন মেটা নির্দেশক। ওকে, তাহলে কি দিয়ে দেখবো আমরা? ধরো অ্যালডিহাইড দিয়েই দেখি। এই যে অ্যালডিহাইড গ্রুপ দেখতেই পাচ্ছ, পাই বন্ড আছে, ফলে কি ঘটে দেখো, এখন অক্সিজেনের তড়িৎঋণাত্মকতা বেশি। তোমরা দেখবা, খেয়াল করবা, মেটা নির্দেশক গ্রুপ যারা, তাদের ক্ষেত্রে বলের সাথে যে পরমাণুটা যুক্ত থাকবে, বেনজিন বলের সাথে যে পরমাণু যুক্ত থাকবে তার চেয়ে পাশেরটার তড়িৎঋণাত্মকতা বেশি হবে। সব ক্ষেত্রে দেখবা এটা, এই যে দেখো বলের সাথে নাইট্রোজেন যুক্ত, পাশেরটার তড়িৎঋণাত্মকতা বেশি। অ্যাসিডের ক্ষেত্রে দেখো ভাই, এই যে বলের সাথে কার্বন যুক্ত, এই যে তড়িৎঋণাত্মকতা বেশি বেশি থাকবেই। যে পরমাণুটা বলের সাথে সরাসরি যুক্ত থাকে তার চেয়ে পাশেরটার তড়িৎঋণাত্মকতা বেশি থাকবেই, তা না হলে ইলেকট্রন টানবে কেমনে? তো যাক, দেখো অক্সিজেন যখন ইলেকট্রন টেনে নিবে, এই কার্বনে ইলেকট্রন ঘাটতি পড়বে, এই কার্বন তখন বলয় থেকে ইলেকট্রন টেনে নিবে। তাহলে কি ঘটবে দেখো, হাইড্রোজেন তো ঠিক আছে, ওর তো কোনো সমস্যা নাই। অক্সিজেন যখন ইলেকট্রন টেনে নিবে, এ তখন নেগেটিভ চার্জে চার্জিত হবে অক্সিজেনটা। আর কার্বনে তো কোনো টেনশন নাই, কার্বন বলছে আমার এক বউ গেল, আরেক বউ চলে আসলো, আমার তো বউ একাধিক। মানে এই পাই ইলেকট্রন যখন অক্সিজেনের কাছে চলে গেল, কার্বনের কাছে কি করলো, বেনজিন বলে থেকে আবার ইলেকট্রন চলে আসলো, কার্বনের 4 হাত ফিল আপ হয়ে গেল। বেচারা এই কার্বন ইলেকট্রন হারিয়ে এখন পজিটিভ চার্জে চার্জিত হয়ে গেল। আর এই দুই পাবলিকের তো কোনো সমস্যা নাই। আমি আবারও বলছি, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের চেয়ে বেশি, ফলে সেই ইলেকট্রন টেনে নিল, নেগেটিভ চার্জে চার্জিত হয়ে গেল। আলটিমেটলি এই কার্বন তখন কি করবে, বেনজিন বলে থেকে ইলেকট্রন নিয়ে এখানে বন্ড তৈরি করবে, ফলে এর তো কোনো সমস্যা নাই। তাহলে এখানে যেহেতু নেগেটিভ চার্জ তৈরি হয়েছে, তাহলে নিশ্চিত ওই যৌগের কোথাও না কোথাও পজিটিভ চার্জ সৃষ্টি হবে। কোথায় সেটা সৃষ্টি হলো, এই কার্বনে। কিভাবে, এই যে এই ইলেকট্রনই তো ওখানে চলে গেল, ফলে এই জায়গায় পজিটিভ চার্জ সৃষ্টি হলো। এবার কি করবে, এখানে পজিটিভ চার্জ সৃষ্টি হওয়ার কারণে এই পাই ইলেকট্রন এই জায়গায় চলে আসবে, এসে কি হবে সাব্বির দেখো তো, এদের তো যা ছিল তাই আছে আপাতত। এই ইলেকট্রন যখন ওকে চলে আসলো, এখানে বন্ড ক্রিয়েট করলো, আর এই ইলেকট্রন চলে যাওয়ার কারণে এই কার্বনেতে কোনো সমস্যা হলো না। আগে এর সাথে বন্ধুত্ব ছিল, এখন এর সাথে বন্ধুত্ব হয়েছিল, তাহলে ইলেকট্রন হারালো কোন কার্বন, এই কার্বন, এখানে পজিটিভ চার্জ হবে। আর এই বেচারা যা ছিল তাই আছে।
এবার কি ঘটবে বলো, এই ইলেকট্রন তখন এখানে চলে আসবে। এখন আসলে কি হবে, এখানে যা ছিল সব ঠিক আছে, ঠিক আছে না, এই বন্ড তো ঠিক আছে, এই ইলেকট্রন আসার কারণে এখানে বন্ড ক্রিয়েট হলো। এবার এই জায়গায় ইলেকট্রন ঘাটতি হয়ে গেল, কারণ আগে এই 2 কার্বন ছিল, এখন এই 2 কার্বন, তাহলে এই কার্বনের কোনো সমস্যা নাই। সমস্যা কোন কার্বনের, এই কার্বনের। এবার কি ঘটবে, এই ইলেকট্রন এখানে চলে আসলো, কারণ এখানে যদি ইলেকট্রন ঘাটতি, আর এই ইলেকট্রনটা আবার যাহালাও তাহাই কদু। তাহলে কি হলো এখানে দেখো তো ভাই একটু, এই যে যেটা ছিল এই ঠিক আছে, ওই ইলেকট্রন আসার কারণে এখানে আবার ডাবল বন্ড তৈরি হয়ে গেল, আর এই ইলেকট্রন যাওয়ার কারণে এখানে বন্ড তৈরি হলো, আর এরা 2 পাবলিক যা ছিল তাই আছে। এই হয়ে গেল আমাদের। আচ্ছা আসতেছি, দাঁড়াও, ভাববা ভাই এখানে তো ইলেকট্রন ঘনত্ব বেশি হলো না, এখানে অর্থ আর প্যারাতে তো পজিটিভ চার্জ সৃষ্টি হলো, তাহলে মেটা নির্দেশক কেমনে হলো সেটা আমি বলতেছি, দাঁড়াও। তোমরা আগে বলো এই রেজোনেন্স কাঠামোর কারণে এই অর্থ এবং প্যারা অবস্থানে যে ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে সেটা তোমরা বুঝতে পারলা কিনা, এইটা একটু আমাকে কমেন্টে জানাও। ফারানা ভাই এই আইডি থেকে ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। রুমে গিয়ে আজকে অনেকগুলো এরকম, কখনো অ্যালডিহাইড নিবা, কখনো অ্যাসিড নিবা, কখনো নাইট্রো নিবা, এগুলো নিয়ে প্র্যাকটিস করবা, খুব ভালো আরো লাগবে দেখবা। ওকে আচ্ছা, অর্ণব বলেছো ভাই আরেকবার দেখো ভাইয়া, বুঝেছি, ক্লিয়ার ভাইয়া। আচ্ছা কিচ্ছু না ভাইয়া, দেখো আমি আরেকবার বলছি যে মেটা নির্দেশক গ্রুপগুলা দেখো, যেহেতু অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, সেই ইলেকট্রন টেনে নিলে সে নেগেটিভ চার্জ হয়ে গেল, তখন কার্বনের থেকে ইলেকট্রন ঘাটতি হবে, সেই বলয় থেকে ইলেকট্রন এখানে ডাবল বন্ড তৈরি করলো। বলয় থেকে ইলেকট্রন যাওয়ার কারণে এই কার্বনের কোনো সমস্যা হলো না, কারণ আগে এর সাথে বন্ড ছিল, এখন এর সাথে বন্ড হলো, তো এখানে তো ইলেকট্রন ঘাটতি হয়ে গেল, তাই পজিটিভ চার্জ। ইলেকট্রন তো স্থির থাকে না, ভিতরে আবর্তন করে, ওই পজিটিভ চার্জের আকর্ষণে এই পাই ইলেকট্রন এখানে চলে যায়, তখন আবার এই কার্বন ইলেকট্রন ঘাটতি হবে স্বাভাবিক। আবার এখানে ঘাটতি হওয়ার কারণে ইলেকট্রন আবার কি করবে, এখানে চলে আসবে, তখন এখানে আবার ঘাটতি হবে। এবার এখানে ঘাটতি হওয়ার কারণে এই ইলেকট্রন এখানে চলে আসবে, আর অক্সিজেনের ইলেকট্রন এসে অক্সিজেনটা আগের মতো হয়ে গেল। ক্লিয়ার কিনা বলো, তোমরা রুমে গিয়ে দেখো ভাই, আমার বিশ্বাস খারাপ লাগবে না। তো আমরা কি দেখলাম খেয়াল করো তো ভাইয়া, যখন এখানে অর্থ প্যারা নির্দেশক একটা গ্রুপ ছিল তাই না, তখন এই জায়গায় আর এই জায়গায় ইলেকট্রন ঘনত্ব বেশি ছিল, আর যখন আমার বলয়ের মধ্যে একটা মেটা নির্দেশক গ্রুপ ছিল এই জায়গায় আর এই জায়গায় ইলেকট্রন ঘনত্ব কম ছিল, ঠিক কিনা? এখন খেয়াল করো, একটা মেয়ের বাবা তার মেয়েকে বিয়ে দিবেন, এখানে অপশন হচ্ছে একটা মেয়ের বাবা তার মেয়েকে বিয়ে দিবেন, 2টা ছেলে আছে, একটা ছেলে হচ্ছে কোটিপতি আমাদের উজ্জ্বল ভাইয়ের মতো, আর একটা ছেলে হচ্ছে মধ্যবিত্ত। তো স্বাভাবিক মেয়ের বাবা কি চাইবে, মেয়েটাকে ওই কোটিপতির সাথে বিয়ে দিতে, কি স্বাভাবিক যে 2টা ছেলে যেহেতু, একটা কোটিপতি একটা মধ্যবিত্ত, তাহলে মেয়ের বাবা তো নিশ্চয়ই তার মেয়েকে কোটিপতির সঙ্গে বিয়ে দিতে চাইবে। তো বিয়ের আগের মুহূর্তে দেখলো কোটিপতি ফকির হয়ে গেছে, দেখো এরা কোটিপতি, এই জায়গায় ইলেকট্রন ঘনত্ব বেশি আছে, তাহলে সহজেই ইলেকট্রন আকর্ষী বিকারকগুলো এই জায়গাগুলোতে যুক্ত হতে চাইবে, যেহেতু এই জায়গাগুলোতে ইলেকট্রন ঘনত্ব বেশি আছে। বিয়ের আগের মুহূর্তে মেয়ের বাবা জানতে পারলো কোটিপতি ফকির হয়ে গেছে, মানে আগে ইলেকট্রন ঘনত্ব বেশি ছিল, এখন ইলেকট্রন ঘনত্ব কম হয়ে গেছে, তার মধ্যবিত্ত, এ কোটিপতিও না ফকিরও না, কারণ এর চেয়ে তো এখানে ইলেকট্রন বেশি আছে, কারণ এখানে পজিটিভ চার্জ মানে কি ইলেকট্রন ঘাটতি, আর এটা নিরপেক্ষ। তাহলে পরবর্তী মূলকটা যখন এই অবস্থা তৈরি হবে, বেনজিন বলে যখন অ্যালডিহাইড মূলক যুক্ত থাকবে, নিশ্চয়ই পরবর্তী মূলক এই জায়গায় আসতে চাইবে না, কারণ এই জায়গায় তো পজিটিভ চার্জ আছে, যুক্তই তো হবে আমার পজিটিভ চার্জ, মনে করো যুক্ত তো হবে ইলেকট্রন আকর্ষী বিকারক। তো ইলেকট্রন আকর্ষী বিকারক কি পজিটিভ সত্তার প্রতি আকর্ষণ থাকে না নেগেটিভ সত্তার প্রতি?
নেগেটিভ সত্তার প্রতি, এগুলো নেগেটিভ নয় কিন্তু এর চেয়ে তো ইলেকট্রন বেশি আছে, তাই তখন বাধ্য হয়ে এই অবস্থানে যুক্ত হবে। আর এখানে তো বুঝতেই পারছি ইলেকট্রন তো বেশি আছে, তাই এখানেই যুক্ত হবে। তাহলে এখানে যুক্ত হওয়ার যত আগ্রহ থাকবে এখানে যুক্ত হওয়ার তত আগ্রহ কিন্তু থাকবে না, কারণ এটা কোটিপতি, ইলেকট্রন বেশি আছে। আর এখানে ইলেকট্রন বেশি নাই কিন্তু এর চেয়ে তো বেশি আছে, তাই পরবর্তী মূলকটা এই মেটা অবস্থানে চলে আসে। এই জন্যই ভাইয়া যারা অর্থ প্যারা নির্দেশক, যেহেতু অর্থ এবং পেয়ার অবস্থানে তারা ইলেকট্রন ঘনত্ব বাড়ায় দেয়, তাই পরবর্তী মূলকটা অর্থ এবং পেয়ার অবস্থানে আসতে চায়। আর মেটা নির্দেশক গ্রুপগুলা যেহেতু অর্থ এবং পেয়ার অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কমায় দেয়, ফলে পরবর্তী মূলকটা তার এই জায়গায় আসতে চাইবে না, কারণ এখানে তো ইলেকট্রন ঘনত্ব কম আছে, বাধ্য হয়ে এদের চেয়ে যেহেতু ইলেকট্রন ঘনত্ব এখানে বেশি আছে তাই এখানে যুক্ত হয়। তো এরা বেঞ্জিন বলকে কি করলো, ইলেকট্রন দিয়ে আরো সক্রিয় করলো, আর এরা বলটাকে আরো কি করলো ভাই বলো দেখি, ইলেকট্রন নিয়ে আরো নিষ্ক্রিয় করে দিল আর কি। এই জন্যই এ হচ্ছে অর্থ প্যারা নির্দেশক আর এ হচ্ছে মেটা নির্দেশক। এখন তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া বিষয়টা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, পূর্ণিমা হক, ও অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি বুঝতে পেরেছো? আচ্ছা, মিনি জান্নাত আরেকবার, এখানে ভাই অর্থ প্যারা নির্দেশক গ্রুপ যখন যুক্ত থাকছে তখন আমরা কি দেখছি বলতো, এই যে অর্থ এবং কি দেখলাম, অর্থ আর প্যার অবস্থায় ইলেকট্রন ঘনত্ব বাড়ছে, ফলে পরবর্তী মূলকটা কি করবে ভাইয়া বলতো, অর্থ এবং প্যার অবস্থানে যুক্ত হবে। যখন মেটা নির্দেশক গ্রুপ যুক্ত থাকছে তখন অর্থ আর প্যার অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে। তাহলে কোন জায়গায় ইলেকট্রন তো বেশি থাকছে, এর চেয়ে তো বেশি, এখানে এদের মতো বেশি নাই কিন্তু এর চেয়ে তো বেশি, ফলে পরবর্তী মূলকটা এই জায়গায় যুক্ত হতে চাইবে। এরা কোটিপতি ছিল, তাই এখানে যুক্ত আর যত আগ্রহ থাকবে এখানে যুক্ত আর তত আগ্রহ থাকবে না, কারণ এরা নেগেটিভ চার্জে চার্জিত আর এরা হচ্ছে নিরপেক্ষ। তাই পরবর্তী মূলকটা ভাইয়া মেটা নির্দেশক গ্রুপ যুক্ত থাকার কারণে এই অবস্থানে যুক্ত হবে। এখন কি বুঝতে পারলা ভাইয়া? মিনি জান্নাত আরেকবার বলো তো ভাইয়া, তুমি আমাকে একটু বুঝতে পারলা কিনা ভাইয়া? মাহমুদুল হক, ইন্টারেস্টিং। হ্যাঁ ভাইয়া, খুবই ইন্টারেস্টিং। তোমরা কেবল তো ক্লাস করলা রে ভাই, তুমি কেমনে ভাবলা? আরে অফলাইনে ক্লাস করে তো পোলাপান 100% প্রথম দিন বুঝতে পারে না, আর তোমরা অনলাইনে ক্লাস করছো, কি করে বুঝলা যে প্রথমেই 100% বুঝতে পারবা? রুমে গিয়ে চিন্তা করো, মাথায় আরো প্রশ্ন আসুক, আরো বিষয়গুলো আলোচনা করো, চিন্তা করো, আমার সাথে শেয়ার করো, আরো ভালো বুঝতে পারবা। আর এই বিষয়গুলো এত জায়গায় লাগবে, তুমি চাইলেও এটা ভুলতে পারবে না। মিনি জান্নাত একটু বলো তো ভাইয়া, বুঝতে পেরেছো কিনা? বেশিরভাগ স্টুডেন্টই তোমার লিখেছো। মিনি জান্নাত ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। তারপরও প্রশ্ন থাকলে খাতায় প্রশ্নটা লিখবা, লিখে ছবি তুলে গ্রুপে আপলোড করবা তোমরা, আমি সেগুলো সব দিব। তাহলে আজকে আপাতত এতটুকুই থাক। আর আমি তোমাদের প্রথমে আজকে ক্লাসের শুরুতে যেটা বললাম ভাইয়া তোমাদের, যে তোমরা অবশ্যই পড়ো, আর উজ্জ্বল ভাইয়ের ওখানে যেহেতু ক্লাসগুলো করার সুযোগ পাচ্ছ, তোমরা উজ্জ্বল ভাইয়ের ক্লাসগুলোতে অ্যাড হও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, সবাইকে অনেক ধন্যবাদ।